রাজু কি রাজনীতি ছেড়ে দিয়ে রাজু বন গায়ে জেন্টলম্যান হতে চেয়েছে? এখন রাজনীতি না মানে কেমন যেন ঘেটে আছে। তুমি এটা মানো যে তুমি তৃণমূলে থেকেও ঠিক তৃণমূলই নও? এটা কুণাল ঘোষ এলেও যদি আমাকে বলে এটা বন্ধ করতে হবে, এটা যদি মমতা ব্যানার্জি এসে বলে এটা বন্ধ করতে হবে, অভিষেক ব্যানার্জি এসে বলে দিই, তাহলে আমাকে ঘাটালে এবার তোমার লড়াইটা কি ক্লোজ, মানে হাড্ডাহাড্ডি? জেতার জন্য আমি লড়ছি না। আমি তো জানতাম না আমার কাছে সিবিআই কি নোটিশ পাঠিয়েছে। বিজেপি কখনো তোমার সঙ্গে ওদের হয়ে ভোটে দাঁড়াতে যোগাযোগ করেছে? নমস্কার, আনন্দবাজার অনলাইনে দিল্লি বাড়ির লড়াই মুখোমুখি ষষ্ঠ পর্ব। ষষ্ঠ পর্বে আনন্দবাজার অনলাইনের মর্তে অবতীর্ণ হয়েছেন দেব। দেব নমস্কার। নমস্কার অনিন্দা, ভালো আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই যে বলে তুমি আপনি দিয়ে স্টার্ট করবে। আবার না এইটাই চলবে। আমি ভালো আছি। না 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 এটা মজা লাগবে না, তুমি সিরিয়াস করবে না। না সিরিয়াস, এই এটা বাইরে চলে এসেছে লেভেলটা। হ্যাঁ চলো, আমি ভালো আছি। ইলেকশনের সময় আপনার ভালো থাকার কথা নয়। আপনি করুন, আমার খুব কষ্ট হবে, তাহলে ইন্টারভিউ মন দিয়ে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এই দাড়িটা কি ইলেকশন স্পেশাল? ভাবিনি, মানে অনেস্টলি দাড়ি কাটতে যে সময়টা যাবে সেই সময়টা হয়তো আমি কোথাও প্রচার করছি কারোর জন্য বা নিজের জন্য, বা এটাও কি এটা নাকি দাড়ি কাটতে প্রচুর সময় যাবে, বাট ওই যে দাড়ি বড় হয়ে গেছে বা শেভ করতে হবে, ওইখানে অবধি পৌঁছতে পারিনি। এইবারে দলকে কিভাবে জেতাতে হবে, দল কিভাবে এগিয়ে থাকবে, আমার কন্ট্রিবিউশন কতটা দলের এই সকল প্রচারের মধ্যে, সেইটার বেশি সেই চিন্তাটা অনেক বেশি। হ্যাঁ, কারণ যখন দিনের শেষে যখন বাড়ি ফিরছি তখন আর খাওয়ারও মানে এই যে শান্তিতে খাবো সেটাও থাকে, মানে জাস্ট খাটটা চাই, খাটটা পেলে কখন ঘুমবো সেরে। দেব, এইটা তোমার তৃতীয় ইলেকশন, তৃতীয় লোকসভা নির্বাচন। হ্যাঁ, তৃতীয় লোকসভা, বাট আমি 2016 এবং 2021-এও বিধানসভার জন্য আমি প্রচার করেছি, নিজের আসন জেতার জন্য। এটা হচ্ছে তোমার তৃতীয়। কারেক্ট। কতটা কঠিন মনে হচ্ছে 2014 আর 2019-এর তুলনায়? অন্যদা, নির্বাচন সব সময় তো কঠিনই তো হওয়ার কথা, সহজ তো হওয়ার কথা নয়। কে আমি বসে আছি, আমার ভোটাররা আমাকে ভোট দিয়ে দেবে না। আমার মনে হয় নির্বাচনটা যেমন আমার জন্য কঠিন, আমার দলের যে বুথ লেভেলে আছে যে হয়তো দেয়াল লেখন করে তাদের জন্য কঠিন, এবং যে প্রাইম মিনিস্টার লেভেলের ক্যান্ডিডেট বা যে চিফ মিনিস্টার লেভেলের ক্যান্ডিডেট তারও কঠিন। মানে সহজ আমার মনে হয় না কোনো নির্বাচন কারোর জন্য সহজ। আন্ডার এস্টিমেট করার কোনো জায়গা নেই যতটুকু আমি রাজনীতি বুঝি, 10 বছর ধরে আমি যেটা দেখছি, না আমার মনে হয় নির্বাচনটা কঠিন একটা সাবজেক্ট। এবং কঠিন কারণটা কি হচ্ছে, কারণ আমরা তো ভগবান নই কে আমাদের এরিয়ার সমস্ত সমস্যা একটা আমাদের কাছে একটা ছড়ি থাকলো, ঘুরিয়ে দিলাম, মানুষ খুব খুশি, মানুষ খুব ভালো আছে আমাদের দেশে, সব ঠিক, তা তো নয়। মানুষের দুঃখ কষ্ট আছে, দুর্দশা আছে, আমার যেমন অপ্রাপ্তি আছে। আমার যেমন ঘাটালে 10টা ব্লক আছে, আমি বলছি আমার 10টা ব্লকেই সবাই খুব খুশি, বাট এইটাও সত্যি অনেকেই খুশি। বাট এই যে যারা খুশি তারাও ইম্পর্টেন্ট, যারা খুশি না তাদেরকে কিভাবে আমি খুশি করব, আমি জেতার পর আবার সেই মানুষগুলোকে কিভাবে আমি আগলে রাখবো, কিভাবে তাদেরকে ভালো রাখবো, সেইটা তো আজকের দিনে সহজ নয়। কারণ তোমাকে ভালো রাখতে গেলে যে ফান্ডটা লাগবে সেটা কোথাও যেন রাজ্য এবং কেন্দ্র সহযোগিতা দরকার। সেইখানে তুমি অন্তত জানো, মানে যেই আনন্দবাজার অনলাইনে বসে আছে এবং দর্শক বলছি যারা ভোটার্স, তারাও জানে কে এতটা সহজ নয়। বাট ঠিক আছে, বাট এখন প্রথম মনে হতো কি করছি, কোথায় আছি, বাট এখন যেহেতু 10 বছর হয়ে গেছে, সেইটাই আমি বলছিলাম, একটা অভিজ্ঞতা তো হয়েছে, একটু বুঝতে শিখেছি। হ্যাঁ, একটু নিজে থেকে কোথাও যেন মনে হচ্ছে এই সমস্যাগুলো আছে, সেটা যদি সবটাই কি দিদি বা অভিষেককে বলবো, নিজেও তো সলভ করা যেতে পারে। এবং সেই রেসপেক্টটাও দলের বুথ লেভেলে কর্মীরাও দিতে শুরু করেছে না দেবকে। দেব কি আসলে একজন খুব রিল্যাক্টেন্ট এমপি, উদাসীন সাংসদ, নাকি এটা একটা ভান? দেব আসলে খুব সাজা পলিটিশিয়ান, মানে খুব ধুরন্ধর একজন রাজনীতিবিদ, তাই কি মনে হচ্ছে? আমি জানি না, আমি জিজ্ঞেস করছি। মানে ধুরন্ধর মানে খুব মানে আমি আমার মতো, মানে দেখো প্রত্যেকটা মানুষের কাছে তার কাছে ক্লিয়ার রাজনীতির ডেফিনেশনটা কি, রাজনীতি তার কাছে মানেটা কি। আমি রাজনীতিতে এসেছি কারণ আমার বাবা রাজনীতিতে ছিল, আমার রাজনীতিতে ছিল, বা আমার রাজনীতির সাবজেক্টটা ভালো লাগে, আমার এই পুলিশ পাওয়ার এই নেশাটা ভালো লাগে। আমার কাছে রাজনীতি, আমি তো হঠাৎ করে এসেছি, তোমার
তুমি সেই দিন রাত্রেবেলা ছিলে, যেদিন আমাকে 2014-তে যেদিন রাত্রেবেলা আমার সঙ্গে দিদির কথা হয়েছিল, তখন আমি দিদিকে নাই বলেছিলাম, কিন্তু হঠাৎ করে যখন দিদি আমাকে তার পরদিনই অ্যানাউন্স করলো, পুরো সাবজেক্টই আমার কাছে নতুন ছিল। এবারে বুঝতে বুঝতে আমি এটা বলবো না ধুরন্ধরকে আমি প্রথম দিনেই সব বুঝে গেছিলাম, ইট টুক মি টাইম। আমার নিজের একটা আপ ডাউন ছিল, তারপর আস্তে আস্তে আই আন্ডারস্টুড কে আমার কাছে রাজনীতি কি হওয়া উচিত। আমি জানি না তোমার কাছে কি বা যারা দেখছেন তাদের কাছে কি। আমার কাছে রাজনীতি প্রথম দিন থেকে ক্লিয়ার ছিল কি যতটা পারবো মানুষকে ভালো রাখার চেষ্টা করব। 100% কেউ ভালো রাখতে পারে না, মানে এটা মিথ। কিন্তু আমি যদি 50, 60, 70% মানুষ যারা আবেদন নিয়ে আসে, তাদের দুঃখ কষ্ট নিয়ে আসে, তাদের কথাও যদি শুনি, সেটাও এক রকমের একটা কাইন্ড অফ হেল্প। কি আমার 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 জনপ্রতিনিধি, আমার প্রার্থী, আমার এমপি আমার কথা অন্তত শুনছে। নর্মালি এখন কথাই শোনার লোক সেই জায়গাটা তুমি করতে পেরেছো গত 10 বছরে? কতটা করতে পেরেছো? করতে পেরেছি, মানে তুমি আমি আমি করতে এই পেরেছি, ব্যাপারে নিশ্চিত যে করতে পেরেছো? আমি করতে পেরেছি, হ্যাঁ। মানে অন্তত কিছু জায়গা আমি বলবো কি আমি এই জায়গাটা আমি খুব একটা ভুল মানে ছিলাম, ফাঁকি দাওনি? ফাঁকি দিইনি। মানে এই যে শব্দটা হচ্ছে কি যারা আমার কাছে অ্যাপ্রোচ করেছে, সেই অ্যাপ্রোচটাকে আমি সম্মান করেছি এবং চেষ্টা করেছি এটাকে সলভ করা। অনেক সময় হয়নি, কারণ সেটা আমার কাছে ছিল না। এবারে তুমি যদি বলো আমার নেপালে আমার লকডাউনের সময় অনেকগুলো ঘাটালের মানুষ আটকে ছিল, আমি তাদেরকে নিয়ে আসতে পেরেছি। কাশ্মীর থেকে নিয়ে আসতে পেরেছি, অন্যান্য রাজ্যে যারা ছিল তার দিকে নিয়ে আসতে পেরেছি। এটা পেরেছি, বাট অনেক কিছু পারিও নি। এবারে না পারার লিস্টটা হয়তো অনেক বেশি হতে পারে। এবং সেইটাকে সৎভাবে স্বীকার করার মধ্যে কোনো সমস্যা নেই, যে সব পারা যায়নি, যাতে সেগুলো পারা যায় তার জন্য আমাকে আবার আমি চেষ্টা করতে হবে। তবু রাজনীতি তো আমি জানি এটা একটা মিথ্যা বলে একটা ভীষণ একটা জায়গা, যেখানে প্রতিশ্রুতি দাও, ভোটটা নাও এবং চলে যাও। বাট আমি যাবো কোথায়? আমার একটা যাওয়ার তো জায়গা নেই, এটা তো জায়গা কর্মভূমি। নেই। এবং আমি আরেকটা যে প্রফেশনে আছি, অভিনয়, সেইখানে তো আরো বেশি মার্জিন, আরো বেশি লোক। সেইখানে তো ধরা পড়বো আমি। এইখানে চালাকি করলাম, এর বাইরে গিয়ে ভাবলাম এই চালাকিটা ওইখানেও করতে পারবো না, না, তুমি ধরা পড়বেই এট দ্য এন্ড অফ দ্য ডে। এবং আমার চালাকি আমি বিশ্বাস করি যে মানুষ না, মানে মানুষ কথা বলার লোক, কথা শোনার লোক খুঁজছে, মানে কথা শোনার পলিটিশিয়ান খুঁজছে। সেইখানে আমার মনে হয় কি আজকের দিনে যেভাবে রাজনীতি যাচ্ছে, আমি অন্তত সেই রাজনীতিকে বিশ্বাস করি না। মানে যেভাবে চিৎকার চেঁচামেচি হচ্ছে, এখন যেন মনে হচ্ছে বিধানসভা নির্বাচন হচ্ছে, এটা লোকসভা নির্বাচন নয়। এইটা হচ্ছে রাজ্যে এটা খারাপ, এটা কিন্তু এইভাবে, কিন্তু এটা তো লোকসভা, দেশে প্রাইম মিনিস্টার কি হবে, দেশ 10 বছরে কি দেশ কতটা এগিয়েছে। এবং আমার মনে হয় কি চেষ্টাটা খুব ইম্পর্টেন্ট একটা রাজনীতিবিদে, একটা যেটা সবচেয়ে বেশি প্রসেসটা, ওই চেষ্টাটা খুব দরকার। আমার মনে হয় আমি এই চেষ্টার মধ্যে 10 বছর নিজেকে রেখেছি। তোমার কখনো মনে হয়েছে, আমার এটা কৌতূহল, একদম আমার ধারণা অনেকেরই কৌতূহল, যে তোমার মতো সফল তারকারা, কিন্তু একটা বিরাট দূরের আকাশের তারকা, তারা যখন একটা নির্দিষ্ট দলে যোগ দেন, তখন তাদের কি ফ্যান বেস ভাগ হয়ে যায়? এরকম কোনো ঝুঁকি থাকে? অনিন্দা, আমি যদি উত্তরটা হয়তো ভালো করে দিতে পারতাম যদি নিজের ইচ্ছে যদি রাজনীতিতে আসতাম। মানে আমি যখন রাজনীতিতে এসেছি, মানে এটা অন্যভাবে কেউ নেবেন না প্লিজ, এটা আই ডিডন্ট হ্যাভ এ চয়েস। না, সেটা আমরা জানি। হ্যাঁ, মানে এবারে তোমাকে যেটা তুমি প্রশ্নটা করলে কি তোমার কাছে চয়েস থাকলে তুমি ভাবতে গে ইস ওই দিনে ওই ডিসিশনটা না নিলে ভালো হতো। আসার পর কি এটা মনে হয়েছে যে এটা এরকম হতে পারে? এটা আমাদের মতো সাধারণ মানুষ বুঝবে না। দেখো কি হয় না, মানে এই লড়াইটা তো আমার নিজের লড়াই। মানে এবার আমি কিভাবে লড়াইটা লড়েছি, হয়তো আমার লড়াইটা তোমার লড়াই নাও হতে পারে। অফকোর্স এরকম সময় এসছে যে বাড়িতে এসে লোকে বলে গেছে তোর ক্যারিয়ার শেষ, আর তো ছবি চলছে না। তখন ঘটনাচক্রে আমার 2-3টে ছবি ফ্লপ হতে শুরু করলো, সেটা ইমিডিয়েটলি পরে পরে। এবং আমি তাও দেখছি কি আমার তো মানে আমার তো বাদ দাও, বাকি ইন্ডাস্ট্রি যারা হিরো আছে, যারা বড় বড় তারকা, তাদের ছবিও ফ্লপ হচ্ছে, তাদেরকে কেউ ব্লেম করা হচ্ছে না। কিন্তু আমি যেহেতু রাজনীতিতে চলে এসেছি, এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাই, তোমার গায়ে একটা স্টিগমা লেগে যাচ্ছে। হ্যাঁ, এবারে আমি ভাবলাম কি আর there is something I think need to work। মানে দেখো প্রবলেমটা হচ্ছে আমরা ভুলে যাই কি সব ডিপার্টমেন্ট তোমাকে পরিশ্রম করতে হবে, আর প্রত্যেক দিন একটা নতুন লড়াই, একটা নতুন রেস, একটা সব রেসের একই প্রিপারেশন হতে পারে না। প্রত্যেকটা পরীক্ষা একটা হিস্ট্রির পরীক্ষা হলে তুমি সায়েন্স পড়ে যেতে পারো না, সিলেবাসটাই তো আলাদা হিস্ট্রি, প্রত্যেকদিন নতুন নতুন যুদ্ধ। তো আমার মনে হলো কি না, আমি একটা সময় নিজেকে ব্রেক নিলাম, কোথাও একটা আমার ভুল হচ্ছে ইন দ্য সেন্স কে আই নো দের ইজ নো এক্সাম্পল। আমাকে বাড়িতে এসে এমন অভিনেতাদের নাম বলা হতো কি তারা এসছে, তাদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে,
তারা এসছে, তারা এই হয়েছে, তারা এসছে, তারা এই হয়েছে। আমি ভাবলাম কি, আই হ্যাভ নো অপশন। আমি যদি বলি কি আমি বেরোতে চাই, দ্যাট উইল গো ব্যাকফায়ার ফর মাই পার্টি। এবং আমি দিদিকে ভালোবাসি, মানে তো সেই জায়গা থেকে আমি জানি দিদি যখনই বলবো তখনই দিদির রিয়াকশনটা কি আসবে। এবার আই থট কে ইফ দ্যার ইজ নো এক্সাম্পল, তার মানে এটা তো কোনো এক্সাম্পল সেট হতে পারে না। তো ওয়াই নট সেট অ্যান এক্সাম্পল, বি অ্যান এক্সাম্পল। এবং তার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেস্টি। তোমাকে সৎ হতে হবে, কে এমন একটা কাজ করতে হবে কে মানুষের মনে হয় না এই ছেলেটা রাজনীতিতে মানে সত্যি এরকম দরকার না, যেটা যেটা গোছাতে এসছে বা নিতে এসছে বা লুটতে এসছে, এই ছেলেটার মধ্যে সেইটা নেই। এই ছেলেটা যতটা হয়েছে আমার প্রথম দিন থেকে মনে আছে, আমি ভেবেইছিলাম কি পলিটিক্যাল বক্তৃতা না এখন বাচ্চাদেরকে নিয়ে দেখা যায় না, কে এই তো চোর, এই তো হিন্দু, এই তো মুসলিম। আমার প্রথমেই ছিল কি ইয়ার আমি যদি কোনোদিনও বক্তৃতা দেওয়ার জায়গায় পৌঁছতো, বক্তৃতা এত সহজ না, কারণ হাজার হাজার মানুষ, আবার আমি পাগলু ডান্স করতে পারবো না। আমি একটাই ভুল ছিল না, বাট ওই ব্রিগেডে কিন্তু 11 সালে লক্ষ লক্ষ মানুষ তখন ওই পাগলু ডান্সটা চাইছিল, সিএম এর হাতেও কিছু ছিল না। কিন্তু যা হয় একটা পক্ষ একটা বিপক্ষে থাকে, তো পরিণতি বোধ আসে, ম্যাচুরিটি আসে। আমি নিজেকে বলেছিলাম আমার বক্তৃতা এমন থাকবে যাতে কেউ চোর নয়, আমি কি কাজ করেছি, আমার দল কি কাজ করেছে, এবং প্রত্যেকটা মানুষ পজিটিভিটির উপর থাকবে, কারেক্ট, নেগেটিভিটির উপর থাকবে না। আমি সেটা মেনটেন করেছি, এবং হয়তো কিছুটা লোক আমাকে ওই সময় ছেড়ে গেছিল, কিন্তু এখন যদি পিছনে তাকিয়ে দেখি অনেক লোক জুড়েছে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছি যে ভারতবর্ষে তুমি সম্ভবত একমাত্র ফিল্ম স্টার, একমাত্র ম্যাটিনি আইডল, রাজনীতিতে আসার পর প্রথম কয়েক বছর ছাড়া যার অভিনয়ের কেরিয়ারে উন্নতি হয়েছে, সিনেমার মান বেড়েছে, প্রযোজক হিসেবে দাম বেড়েছে। ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট প্রডিউসার্স ইন টলিউড নাও। সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্যতা বেড়েছে, কে মানুষটাকে বিশ্বাস করা যায়। এই 10 বছরে দেব কি রাজনীতিকে কিছু দিলেন, না দেব রাজনীতি থেকে কিছু কুড়িয়ে নিলেন? কি মনে হয়? আমার এখন টু আর্লি টু কমেন্ট অন দিস। মানে আমার মনে হয় একটা রাজনীতির ক্যারিয়ারটা 10 বছর হয় না, এটা আরো অনেক, মানে একটু দিন যাক, আমার মনে হয় আমিও নিজেকে মূল্যায়নটা তখন করতে পারবো, নিজেকে আরো বেশি বুঝতে পারবো, নিজেকে অনেক বেশি নিজের কাছে অনেক কিছু শিখতে পারবো। অ্যাট দ্য সেম টাইম মানুষ অনেক বেশি বলতে পারবে, মানুষ অনেক বেশি, কারণ 10 বছর যেহেতু এমপি, আমাদের সমস্ত কাজ কেন্দ্র সরকারের সঙ্গে থাকে, মানে আমাদের সমস্ত প্রকল্পগুলো কেন্দ্র সরকারের সঙ্গে, সেখান থেকে টাকা এলে এমপি ল্যাড থেকে। কিন্তু যেহেতু গত 10 বছরে কেন্দ্র সরকার ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ, মানে আমাদের রাজ্য সরকার, মানে রাজ্য নিয়ে, তো সেই জন্য কিছুই করতে পারেনি। আমি না, বাকি যারা বিজেপি এমপিরা ছিল তারাও সেভাবে কিছু করতে পারেনি। আচ্ছা, তাই? আচ্ছা, মানে একটা বড় কাজ দেখাও, মানে তুমি যখন সেন্ট্রাল দিকে কিছু নিয়ে আসছো তখন তো বড় হবে, তখন তো 100, 200, 300 কোটি টাকার কিছু একটা প্রজেক্ট হবে, তবে তো সেন্ট্রাল। একটা বড় কাজ হয়েছে সেন্ট্রালে, মানে একটা কোনো এমপি, আমি কাউকে ছোট বড় করছি না। আমার মনে হচ্ছে এই যে দেশের মধ্যে একটা দেশ দেখতে পেলাম, কে যারা বিজেপি শাসিত দেশ তার একটা দেশ, এবং যারা বিজেপি নন বিজেপি, অদ্ভুত ব্যাপার, দারুণ বললে এটা। মানে পশ্চিমবঙ্গ হচ্ছে একটা ভারতের মধ্যে একটা নন বিজেপি শাসিত রাজ্য। হ্যাঁ, না, মানে রাজ্য একটা দেশ, হ্যাঁ, একটা দেশ, আলাদা দেশ। হ্যাঁ, মানে যারা নন বিজেপি অ্যালায়েন্স একটা রাজ্য সরকার আছে তার একটা দেশ, এবং বিজেপি অ্যালায়েন্স যারা রাজ্য সরকার আছে তার সহযোগিতা। এবারে সেই জায়গা থেকে আমার মনে হয় কি কোথায় যাচ্ছে আর কোন দিকে যাচ্ছে আমাদের রাজনীতি। এবং মানে ইটস নট আই এম টিএমসি সাপোর্টার, আমি যদি একটা পলিটিক্যাল স্টুডেন্টও যদি হতাম, এবারে যদি ওভারঅল পার্সপেক্টিভ যদি দেখতাম, সেটা মনে হচ্ছে না এটা একটা ভুল দিকে যাচ্ছে, কিন্তু আমরা সবাই সহযোগিতা করছি, মানে উই আর পার্ট অফ দ্য সিস্টেম। তো তোমাকে এই যে ইডি সিবিআই তলব করেছে, তুমি কমপ্লাই করেছো, এটা নিয়ে রাজ্য রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতে প্রচুর জল্পনা, আলোচনা ইত্যাদি। তো এই যে যাকে নিয়ে এই অভিযোগ, তার সঙ্গে তোমার কোথায় আলাপ হয়েছিল? চিনি না লোকটাকে, এটা পুরো কাল্পনিক না, আমি তো জানতাম না আমার কাছে সিবিআই কি নোটিশ পাঠিয়েছে। পরে টিভি যেদিন এলো সেদিন কিরকম চমক লাগলো, আমি মানে ঘাবড়ে গেলে, মানে হঠাৎ করে এসছে, মানে সে আই এম ভেরি, আমি জানি কি পলিটিক্যালি আমি কোনো টাকা ইউজ করি না, আমার লস হয়েছে আবার,
মানে হাতে পায়ে পড়তে হয়েছে, আমার হাউসফুল সিনেমাকে নামিয়ে দেওয়া হয়েছে যখন আমি এমপি। তখন তুমি এমপি, ঠিক। তো সেই জায়গায় আই নেভার ইউজ মাই পলিটিক্যাল পাওয়ার। কেউ একটা লোক বাংলায় বলে দেখাকে দেব বলেছে, দেব অ্যাজ এন এমপি কোনো পুলিশকে পাঠিয়েছে কোনো একটা কাজের জন্য বা তার কাজটা করানোর জন্য কিছু করেছে না, একটা লোক তুমি পাবে না। 10 বছর এমপি কিন্তু মানে আমাদের স্টেটটা একটা পলিটিক্যালি ইনফ্লুয়েন্স একটা স্টেট কিন্তু, মানে এখানে সবাই পাওয়ার নিয়ে ঘোরে, সবকিছু পলিটিক্স দিয়ে। হ্যাঁ, এখানে বিরোধীরাও পাওয়ার নিয়ে ঘোরে, মোর পাওয়ার দেন ক্ষমতাশীল। তো সেই জায়গাতে আমার সারপ্রাইজ কি করে এলো। তারপরে টিভি খুলে দেখছি ইনামুল হক, গরু চোর, একটা ঘড়ি, একটা মোবাইল, লোকটাকেই চিনি না। এবার পুরোটাই হ্যাপা চাপা, পুরোটাই আমার কাছে অদ্ভুত লাগছে, মানে মেলানো যাচ্ছে না কোথা থেকে হলো। তখন আমি বুঝতে পারলাম ওকে এটা একটু ভয় তো লাগবে। ইডি সিবিআই এমন একটা এজেন্সি, একটা হোয়াইট কলার মানুষের বাড়িতে যদি একটা নোটিশ পৌঁছয় তো তোমার ভয়তে বাড়ি পুরো মানে তুমি মানে করোনার সময় হতো না, একটা বাড়িতে করোনা হলে পুরোটাই ঘিরে দিত কে এই বাড়িতে কেউ যাতায়াত করবে না, দ্যাট এখন এরকম হয়ে গেছিল কে দেব মানে সাউথ সিটিতে থাকতাম তখন, মানে আরে দেবের বাড়িতে কঠিন সময়, অফকোর্স কঠিন আমার মনে হয়, বিকজ চুরি করলে তুমি জানো তুমি চোর, কিন্তু আমি জানি না আমি কি চুরি করেছি, কিন্তু তুমি কমপ্লাই করেছো প্রত্যেকটা নোটিসে। আমি জানি কারণ আমি চুরি করিনি। আমি তো প্রথমবার জানতামও না আমায় কেন রেখেছে, অনেস্টলি স্পিকিং। ওরা তো সিআরপিসি কোড নাম্বার দিয়ে থাকে, একটা কোড দিয়ে কিছু বোঝা যায় না। তারপরে গিয়ে বুঝতে পারলাম এই কেসটা, এবং যে লোকটা নিয়ে বলছে যে এই ডায়েরিটা ওরা পেয়েছে, যেটা টিভিতেই দেখছিলাম, এটা নাকি আমি তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি, আমি লোকটাকেই তো চিনি না। এবং তারা খুব অতি ভদ্রভাবে সহযোগিতা করেছে, এবং তারপরে সিবিআই আমাকে ডাকে নিয়ে পরে তারপরে আমাকে ইডি, তারপরে 8 মাস না 1 বছর পর ইডি আমাকে একটা নোটিশ পাঠালো। সেটাও খুব আচমকা। হ্যাঁ আচমকা, বাট আমার কাছে ছিল কি একবার ইডি ডাকবে, কারণ যেহেতু দুটো এজেন্সি একটা এতে মানি লন্ডারিং এর একটা, তো আমার মনে হয় কি সিবিআই ফাইলটাকে পাস করে দিয়েছিল, এবারে ইডির কাছে গেছে, ইডি আমাকে ডেকেছে, এবং তারা যা আমাকে সিবিআই ডেকেছিল যা ছিল তাই ডকুমেন্ট দিয়ে এসেছি আমার পুরো। তুমি টালিগঞ্জের মানে স্ট্যান্ডালোন নায়ক বলে আমার আছে, অনেকেই আছে সাকসেসের দিক দিয়ে এবং মাল্টিফ্যাসেটেড সাকসেসের দিক দিয়ে। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কোনো ছবিতে টাকার উৎসটা কি সত্যিই খুব গোলমেলে, নাকি এখন ব্যাপারটা অনেক স্ট্রিমলাইন হয়েছে? ওয়াই টালিগঞ্জ? আজকে মিডিয়াতে কি টাকা লাগে না? সর্বত্র লাগে। তো সেলিব্রিটি ইন্ডাস্ট্রি হচ্ছে সফট টার্গেট, ওয়ান্ডারফুল একটা দিয়ে, যে এখানে সবাই সেলিব্রিটির সঙ্গে থাকতে চায়, একটু গেম দেখাতে চায়, একটা ছবি তুলে দেখাতে চায়, আজকে অফিসে ঢুকলাম কতজন ছবি তুললো, তারা পোস্ট করবে দে ওয়ান্ট টু মেক ফিল দেমসেলস স্পেশাল, কে আমি এই সেলিব্রিটির কাছে ছিলাম, দেব না যে কোনো সেলিব্রিটি হতে পারে। তো সেই জায়গা থেকে, এবং সত্যি কথা বলতে গেলে তুমি বাছাই করবে কি করে এই লোকটা 2 নম্বর না 1 নম্বর? আমরা কি দেখি, কারো গায়ে তো লেখা থাকে না, আর আমরা সমাজ দেখি, এই সমাজে এই লোকটাকে কতজন চেনে, এই লোকটা কি কাজ করেছে, এই লোকটাকে কার আরো কে অ্যাসোসিয়েটেড আছে, এটা তো তোমার মানুষকে পরিচয় করা একটা। বম্বেতে একটা সময় ছিল না, আন্ডারওয়ার্ল্ডের টাকা খাটতো, ভরত শাহ, দাউদ, এইসব শোনা যেত। তারপরে আস্তে আস্তে বম্বেতে একটা স্টুডিও কালচার হলো, যশরাজ স্টুডিও হলো, বিভিন্ন স্টুডিও হলো। টালিগঞ্জেও কি সময় আমার মনে হয় না প্রোডিউসার, তোমার মনে হয় না আমার মনে হয় না, কারণ আমার মনে হয় না এখানে খুব বেশি কালো টাকা লাগে। আচ্ছা, যারা লাগে তারা কিন্তু রিনাউন্ড না, তাদেরকে না গুনতি করলেই হয়, মানে পিপল আর দেয়ার যারা প্রচন্ড পরিশ্রম করে। এসবিএফ ফিল্মস আছে, সুইন্দর ফিল্মস আছে, এদিকে শিবু করছে ভালো, অশোক ধানুকা আছে, বা অনেকগুলো আছে যারা নিজের খাটে নিজের মানে ছবি হিট করে তারপরে তারা ছবি বানায়। তো সেই জায়গা থেকে আমার মনে হয়, এবং জিৎ ফিল্মসও আছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি না, আমার ইন্ডাস্ট্রিতে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে খুব মানে আমার চোখে পড়ার মতন বা আন্ডারলাইন করার মতন কিছু আমি দেখিনি, যাতে আমার মনে হয় ও আমাকে সতর্ক থাকতে হবে, না আমার মনে হয় না। তুমি বাংলার শাসক দলের এমপি, প্রথম সারির এমপি, সাংসদ হওয়ায় কি তোমার ছবিতে লোকে সহজে টাকা লগ্নি করতে রাজি হয়ে যায়? না, এরকম কোনো ব্র্যান্ড ইকুইটি দেব কোনোদিন ব্যবহার করেছে? বা রাস্তাটা কি একটু সহজ মসৃণ মনে হয়? দেখো কি আমাদের প্রোডিউসার একটু অন্যরকম ইন্ডাস্ট্রি, এখানে ছবি টাকা তো তুমি ছবি বানাও কিন্তু তুমি রিলিজ করতে পারবে না। আমাদের বন্ধু বান্ধব কিছু ছিল বা আছে, তোমাকে তার জন্য ইডি সিবিআই লাগবে না, আমাদের বন্ধু বান্ধবই যথেষ্ট তোমাকে কাঠি করার জন্য। তোমাকে তার মুখোমুখি হতে হয়েছে অনেক সময়, মানে আমার এরকম অনেক সময় গেছে কি আমি ফোন করি কি দরকার, তুমি বলো না আমি নিজেই দিয়ে দিচ্ছি, মানে হোয়াই ইউ ডুইং দিস, মানে তখন খারাপও লাগতো। কারণ মানে আমার মনে হয় যে কোনো, যেটা আমি শুরুতে বললাম না, সাবজেক্ট সায়েন্স যদি পড়ো তো হিস্ট্রি তো পরীক্ষা দিতে পারবে না, তো সিনেমা যখন প্রডিউসার হয়েছে এটা একটা আলাদা সাবজেক্ট ছিল, ভাবলাম ইন্ডাস্ট্রি পুরো সহযোগিতা করবে,
কে আমি আমি প্রডিউসার হলাম কেন, এটাও একটা কারণ, হুম। কে রিমেক চলছিল না। হুম। এবারে আমাকে গাদা গাদা রিমেক দেওয়া হচ্ছিল হুম। এবং আমার মনে হচ্ছিল এই ছবিগুলো আর চলবে না, যাচ্ছে অরিজিনাল কন্টেন্ট আনা অরিজিনাল উচিত। কন্টেন্ট, কিন্তু অরিজিনাল কন্টেন্ট কেউ বিশ্বাস করছে না তখন। হুম। এবং আমরা হয়ে গেছি সুপারস্টার, রিমেক মার্কা সুপারস্টার। তো রিমেক মানে ওই আর কি, মানে হুম। সেই মিথটাকে ভেঙে আবার একটা নতুন অধ্যায় শুরু করা। সেটা কিন্তু একটা লড়াই ছিল, বড় লড়াই। অফকোর্স লড়াই, এবং কনভিকশন থেকে লড়াই, যে একদম। আমার নিজের ভেতরে বিশ্বাস আছে কি আমি যে পারবো, আমি এটা পারবো, আমি পারবো। এবং তুমি সেটা পেরে দেখিয়েছো। টাচুট তোমার টনিক, কিশমিশ, সব টাচুট সবকটা টাচুট ছবি, টাচুট প্রধান বলো যাই বলো, প্রজাপতি বলো, প্রজাপতি। হ্যাঁ, কিন্তু এই যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্যই কি তোমাকে, বা পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের জন্যই কি তোমাকে এই সো কল্ড কাঠিগুলোর সম্মুখীন হতে হলো, নাকি সেটা না অভিনেতা না দেব, অভিনেতা প্রোডিউসার? দেবের জন্য সেটা একটা দেখো, কেউ মানে আমাদের এমনি এমনি তো কাঁকড়া জাত বলা হয় না। একটু যদি নিজের বন্ধু বান্ধব একটু বড় হয়ে যায়, নিজের থেকে একটু গন্ডি প্রাপ্তি লাগে, তো তখনই আমরাই বলি কি দরকার, কারণ আমার শেল্টারে বাইরে চলে যাবে, তাহলে আমাকে ফোন করবে না, তাহলে আমাকে জিজ্ঞেস করবে না, তাহলে নিজেকে একটু ভগবান ভাববে। তো আমাদের এই এই চিন্তা ভাবনা তো আছেই, বাট এখন কোথাও যেন লেভেল হয়েছে, কিন্তু ততক্ষণ ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। এখন তো তোমার সঙ্গে অন্যান্য প্রযোজকদের সম্পর্ক খুব ভালো, সেটা কি দেব নিজেই মিটিয়ে নিল? যে আমি কারোর সঙ্গে ঝগড়া করিনি। আমার একটা থাম্ব রুল আছে, ঝগড়া অতটুকুই করো যতটুকু তুমি একটা বাড়িতে একটা জানলা খোলা রাখতে পারো। নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস পিছনের ব্রিজ পুড়িয়ে আসার কোনো অর্থ হয় না, কোনো না, মানে তোমার কাজে লাগবেই, সম্পর্কই কাজে লাগে। সম্পর্কটাই কাজে লাগে। মানে সত্যি কথা বলতে গেলে টাকা পয়সা, আমি তোমাকে একটা কথার কথা বলি, আমার করোনার সময় যখন আমরা কাজ করছিলাম হসপিটাল অ্যাডমিশন, একটা মানুষ আমাকে ফোন করলো, সে চাইলে ওই দিন রাত্রে 6 মাসের মধ্যে একটা হসপিটাল, মানে অ্যাপোলো এর মতন হসপিটাল তৈরি করে দিতে পারে, কিন্তু তার মা সিরিয়াসে অ্যাডমিশন পাচ্ছে না। মানে কোটিপতি, মানে একটা অপোলোর মতন একটা হসপিটাল যদি তৈরি করতে পারে, তার ক্ষমতা বুঝতে পারছো। তো আমাকে বললো कि देव यार मुझे चाहिए, तू पैसा आई कॉल माई डॉक्टर, ही सेड कि यार आई कैन गिव, কিন্তু আমাকে একটা পেশেন্টকে মারতে হবে। অকমো কি একটা নাম ছিল, যেটা একমো 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 ভেন্টিলেশন। এরা আমি লোকটাকে বললাম স্যার बहुत डिफिकल्ट है, मैंने बोला मुझे मालूम है, बट तू सबका काम कर रहा है, मुझे लगा तू कुछ कर सकता है। তখন আমি দেখলাম কি সিএম এর একটা কোটা আছে, এর একটা কোটা আছে, কিন্তু আমি হয় না কি এক্সাম্পল হচ্ছে কি এইটাকে টাকা দিয়ে সবকিছু হয় না, অহংকার দিয়ে কিছু হয় না, জীবনে এই সম্পর্কগুলোই কাজে আসে, যেটা আমরা পিছনে ফেলে এসেছি বা ছেড়ে এসেছি। তো আমার মনে হয় আমি সেই জন্য এখনো ভালো আছি। ইমোশনাল ম্যান, মানে আমি মানে প্রচন্ড। ইওর আইজ আর ওয়েলিং আপ, চোখে জল চলে আসছে তো। হ্যাঁ, মানে ওই সময়টা একটু ডিফিকাল্ট সময় ছিল আর কি, আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম মানে কি কি হয়েছে ওই সময়টা। হ্যাঁ, এবং গ্লিসারিন ছাড়া চোখে জল আসছে। তোমার ডাকনাম রাজু, কারেক্ট। এই রাজু কি রাজনীতি ছেড়ে দিয়ে রাজু বন গায়ে জেন্টলম্যান হতে চেয়েছিল? কোন বয়সের কথা বলছো বলো? এই বয়সে, এই যে মানে রাজনীতি এখন, হ্যাঁ এখন রাজনীতি না মানে কেমন যেন ঘেটে আছে, মানে কেউ কাজের জন্য চাইছে না। মানে আজকে কথার কথা, মানে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে, আমরা ফ্রিতে রাশন দিচ্ছি 80 কোটি মানুষ, কিন্তু আমরা তো আরো গরিব করছি দেশটাকে। ফ্রিতে রাশন দেওয়া মানে আরো গরিব। আমি চাই কি তারা টাকা পাক, তারা ডিসাইড করবে কি ভাতে আজকে রান্না হবে, তারা ডিসাইড করবে কোন আটা দিয়ে তাদের রুটিটা হবে। চাকরি তৈরি করাটা অনেক বেশি উপযোগী না ভাতা দেওয়ার চেয়ে? তাই তো বলছি, কারণটা কি হচ্ছে আমাদের দেশে, যদি সরকার, আমি বিশ্বাস করি বিজেপিকে যদি সাইডে রাখি, সমস্ত দল, বড় বড় দল, সিপিএম বলো, কংগ্রেস বলো, টিএমসি বলো, বা সাউথে অনেকগুলো দল আছে, সবগুলো কর্মী মিলিয়ে 1 কোটি হবে, তার চেয়ে বেশিই হবে, 2 কোটি। তুমি যেখানে বলবেন সেখানে থামবো, 3 কোটি। 140 কোটির দেশ, নেই বুথ মানে কর্মীরা বলছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, 3 কোটি। একটা দেশের কেন্দ্র সরকার যদি 3 কোটি মানুষকে ভাঙানোর জন্য 5 বছরটা ইনভেস্ট করে, বাকি 135 কোটিগুলো কি করবে? প্রত্যেক দিন দেখছি এই রাজ্য থেকে একে ভাঙানো হচ্ছে, রাজ্য থেকে এখানে ভাঙানো হচ্ছে, ইডি দিয়ে হচ্ছে, সিবিআই দিয়ে হচ্ছে। বলছে না কি ভুল খারাপ চোর বললে, তাহলে এই চোরগুলোকে তুমি দলে নিচ্ছ কেন? তো কথা হচ্ছে কি এই যে রাজনীতি কে, এখন রাজনীতি হচ্ছে কি করে একটা পলিটিক্যাল দলকে শেষ করব, সে সবাই নিজে ম্যানিপুলেট করছে, আমার দল, তার দল, এর দল, ওর দল। কেউ এটা ভাবছে না ওই 1 কোটি 2 কোটি যারা কর্মী আছে বা নেতারা আছে বা সিএম বিএম যারা আছে, তাদের বাদ দিয়ে 135 কোটিকে নিয়ে যদি এতটা ইন্টারেস্ট হতো বা এতটা টাইম যদি দেওয়া হতো কি এই মানুষগুলোকে আমরা কিভাবে ঠিক করব, তাহলে আমাদের দেশটা অনেক উন্নতি হবে। এই জন্য আমি রাজনীতিটা ছাড়ছিলাম। কিন্তু
তুমি কি আদৌ রাজনীতি ছাড়তে চেয়েছিলে? তার কারণ তুমি তো জানতে যে মমতাদিকে বললে উনি শুনবেন না। তুমি ২ বছর আগে পাবলিকলি ঘোষণা করেছো, তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছো, আমি রাজনীতি করতে চাই না। তো দেব কি এরকম একটা বিল্ড আপ তৈরি করতে চেয়েছিল যে আমি ছাড়বো, 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 ছাড়বো। তারপরে ইভেনচুয়ালি মমতাদি আমায় বারণ করবেন, আমি ছাড়বো না। আমি একটা ঘাটাল মাস্টার প্ল্যান হোক বা অন্য কোনো কারণ দেখিয়ে আমি ঠিক রাজনীতিতে থেকে যাব। এটা কি ঠিক? এটা এরকম কিছু ভাবনা এটা কি কখনো সহজ? কোনো একটা পলিটিক্যাল পার্টি নেতারা যে যতটা ইগোইস্টিক হয়, যে কোনো পলিটিক্যাল নেতা বহুত ইগোইস্টিক হয় না, আমি দিদি বা দাদার কথা বলছি না, কেউ না শুনতে পছন্দ করে না। তুমি তুমি তো না বলেছো। তাই তো বলছি, তুমি তোমার জায়গা থেকে তোমার লেভেলে যারা আছে, তোমার যারা আন্ডারে কাজ করে, তারা যদি হঠাৎ করে বলে অন দাদা স্যার আজকে আমি আসছি না, তুই কালকে জানিস কেন? আজকে তোমার কাজ আছে, এই কাজগুলো কে করবে? আজকে দেব আসছে, দেবের পরে আমাকে তো অনলাইন কিছু খবর বার করতে হবে, নোটসগুলো কে নেবে? না, কেউ শুনতে পছন্দ করে না, নেতা বা মন্ত্রী নয়, না যে কোনো মানুষ শুনতে পছন্দ করে না। আমার প্রশ্ন হচ্ছে তুমি কি নাটা বলেছিলে হ্যাঁ পরে হ্যাঁ বলবে না, বলেই? সেটাই বলছি, এই নাটা বলার সাহসটা আমি জোগাড় করতে পেরেছি 8 বছরে। না বলার জন্য একটা মিনিমাম সাহস লাগে, একটা মিনিমাম সততা লাগে। যখন আমাকে পিছু টান কেউ যদি আটকাতে পারে, কারণ আমার কোনো মানে কোনো কি বলবো, কোনো কোনো দুর্নীতি নেই যার জন্য হয়তো আমি এই দলে যাবো বা ওই দলে যাবো, যার জন্য আমার পিছু টান থাকলো। আমি 10 বছর মন প্রাণ দিয়ে দল করেছি। দল যেখানে বলেছে নিজের ইলেকশন, দলের ইলেকশন বা কোনো জায়গায় দল বলেছে এখানে যেতে হবে দেব গেলে, কোথাও আমি কোনোদিন, আমার যখন ডাউনফল হলো অ্যাজ এ ক্যারিয়ারে আমার, তখন আমি দলকে ব্লেম করিনি। তখন আমি নিজে খেটেছি, নিজের জায়গা তৈরি করেছি, এবং যখন জিতেওছি 2019-এ, তখন নিজে খেটে জিতেছি। এইবারে আমার কোথাও যেন মনে হচ্ছিল আজকে রাজনীতি একদম সেই রাজনীতি নেই, যেটা তুমি বারবার বলছো। এবারে সেই জায়গাতে ইফ আই ডোন্ট ফিট দেন হোয়াট আই এম ডুইং। আজকে দেখো না, আমার ঘাটালে যেই প্রার্থী হয়েছে সে সারাক্ষণ গাল দিয়ে যাচ্ছে, মানে এটা আমি প্রধানমন্ত্রী হব না, যে প্রধানমন্ত্রী হবে সে নিয়ে তোমাদের দল 10 বছর, তুমি 10টা কাজ বলো না 10 বছরে, সেদিন 10টা কাজ বলতে না, তুমি মঞ্চটাকে ইউজ করো, 5টা কাজ বলো। কেন্দ্র সরকার এই 5টা কাজ করেছে, যার ভিত্তিতে তার ভোটটা হবে, সে তো কিছুই করছে না, সে তো যত রকম আমাকে আতঙ্কবাদী বলেছে কিছুদিন আগে। আমি আসছি সেটা আমি তোমাদের জিজ্ঞাসা করব না, এবারে কথার কথা আছে, এবারে এই পলিটিক্সটা তোমার পছন্দ না। আমার পছন্দ হচ্ছে, আমি সেটা পরিষ্কার অস্বীকার করছি। মানে আমি যে কথাগুলো বলছি, আগের দিন একটা ইন্টারভিউতে বললাম যে আমার এটা পছন্দ না, দেন অ্যালাউ মি টু ডু মাই কাইন্ড অফ পলিটিক্স। আমি যেই পলিটিক্সটা করবো সেটা তোমাকে অ্যালাউ করতে হবে। সেটা কি রাজনীতির চেয়ে অনেক বেশি মানব নীতি? সেটা তো হওয়া উচিত, রাজনীতি ধর্মই তো মানব নীতি। কোনো রাজনীতি মানে কোনো প্রার্থীর বা জনপ্রতিনিধির কোনো ধর্ম হওয়া উচিত। যখন তুমি সাংসদ তখন তুমি সকলের সাংসদ। দ্যাটস হোয়াট আই এম সেইং। কিন্তু আজকে আমি হিন্দু মুসলিম এই, আরে কোথায় আছো ধর্ম? আমি তো আগের দিন দেখলাম কে ইউপিতে পরীক্ষা হয়েছে, পেপারে জয় শ্রীরাম লিখে দিয়েছে, যে 50% পেয়ে গেছে। কোথায় চলে গেছি আমরা? তুমি আজকে কথা বলো, বাংলায় কি কেউ যদি পেপার দেয় জয় বাংলা লিখে যদি দিয়ে দেয়, না তো কোথায় আমাদের বিশ্বাস আছে সেটা হবে না এখানে। কথার কথা, এবারে আমরা তো এটা তো পার্ট অফ রাজনীতি, আমি এই রাজনীতির সঙ্গে মেলাতে পারছি না। এই বাংলাতেও তো আবার টাকা দিয়ে চাকরি হয়েছে, সেটাও তো ঠিক। সেটা অ্যারেস্ট হয়েছে, জেলে আছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে কারাপশন সব জায়গায় আছে, তাহলে খুঁজে খুঁজে কারাপ্টেড লোককে বার করো। শুধু তুমি বিরোধী দলের কারাপশন গুলোকে বার করবে, নিজের দলের কারাপ্টেড লোককে নিয়ে নেবে, সেটাও তো অন্যায়। এইটা তোমায় কষ্ট দেয় যখন এই তৃণমূলের মধ্যে এই দুর্নীতির কথা, মানে এই জেলে যাচ্ছে তোমার দুজন সহকর্মী পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, তারা দুজন জেলে আছেন রেশন দুর্নীতিতে। দেখো আমার doesn't it pain you? বাট আমার কোথাও যেন মনে হচ্ছে একটা এক্সাম্পলও সেট হওয়া দরকার আজকের দিনে, একটা এক্সাম্পল সেট হওয়া দরকার যে যারা যোগ্য প্রার্থী, মানে যারা যোগ্য, যাদের চাকরি দরকার, মানে যারা যোগ্য, যারা পরীক্ষা দিয়ে পাবে, তারা কেন চাকরি পাবে না? আমার তো প্রশ্ন, এটা তো বেসিক প্রশ্ন। কারেক্ট, আমারও প্রশ্ন। এবারে যদি না দিতে পারতো, তুমি কারাপ্টেড, তা তোমাকে চলে যেতে হবে। এবং কি হয়, এটা একটা এক্সাম্পল সেট করা, যে পরে যে এই পোস্টটাকে নিয়ে ইয়ে করবে, সে এত লাইটলি যেন না নেয় যে কেউ দেখতে পাবে না, কারেক্ট, কেউ দেখতে পাবে না, কারেক্ট। আর এটা দরকার, ভারতবর্ষের গণতন্ত্রের জন্য দরকার, এটা শুধু বাংলার জন্য নয়, মানে এটা ভারতবর্ষের জন্য। আজকে তুমি অজিত পাওয়ারকে নিয়ে নিচ্ছ 70,000 কোটি টাকা ব্যাংক, এটা তো 40 কোটি টাকা পেয়েছে, 70,000 কোটি টাকা স্ক্যাম, সেটা ক্লিন চিট পেয়ে গেল, এবং সে এখন ডেপুটি সিএম। আমরা তো হচ্ছে এরাও ভুল করছে, এরা দোষী, এরা। এবারে
আজকে তো তুমি প্রেসিডেন্ট সেট করে দিয়েছো। হুম। আজকে আমি জানি আমি যদি দুর্নীতি করিনি, হুম, আর দুর্নীতি করলে তা বড় করবো, হুম, কারণ আমি জানি তাহলে অন্য দল তো রেডি হয়ে আছে, হুম, কারণ যতদিন আমার পপুলারিটি থাকবে আমি অন্য দলে পেয়ে যাবো, কারণ দুর্নীতি করেছি। এইটা যদি একটা পলিটিক্যাল নেতার মাথায় থাকে তো কাজ কখন করবে, মানুষকে ভালো রাখবে কেন? এক্সাম্পল তো অনেক কিছু আছে। আজকে তুমি জানো হুম। কে আজকে তার এটা অনেক অনেক চ্যানেল আছে, হুম, কিন্তু অন্য চ্যানেলকে বন্ধ করতে হবে। এইখানে দুর্নীতি মানে আমার এখানে দুর্নীতি করবে, হুম, হুম। তাহলে এইটা বন্ধ করে তাহলে দেশটা শুধরাবে। দেব, তোমার কি মনে হয় তুমি এটা মানো যে তুমি তৃণমূলে থেকেও ঠিক তৃণমূলই নও? কি করে তৃণমূল হওয়া যায় তাহলে আমি জানতে চাই। তুমি আহ, আমার আমার মনে হয় যে তুমি হচ্ছে তৃণমূলে একমাত্র গান্ধীবাদী যে গান্ধীগিরি করে। এটা তো এই যে অন্যায় না? ভোটের না, অন্যায়ের কথা বলছি না, প্রতিপক্ষের প্রশংসা করা, এটা তো হওয়া উচিত। কটূক্তি না করা। ইন্ডিয়া সেই পাকিস্তান, জন্যই বলছি তুমি কি তৃণমূলে থেকেও তৃণমূলই নও? কিন্তু এইটা তো তৃণমূলে না, এটা তো বিজেপিও নেই কালচারটা, এটা না, কোনো দলও নেই। তুমি তৃণমূলে আছো বলে আমি তোমায় জিজ্ঞাসা সি, করছি। এই স্বাধীনতাটা আমাকে আমার দল দিয়েছে, যেটা আমি একটু আগে হুম, বললাম। হুম, ওই কথাটা আবার এখানে তুলে নিয়ে আসি। আমাকে আমার দল সেই স্বাধীনতা দিয়েছে, আমি আমার মতো রাজনীতি করব। আমি কাউকে চাটুকরি করে রাজনীতি হুম, করতে পারবো না। হুম, যেটাকে ভুল সেটাকে ঠিক বলার জন্য রাজনীতি করতে হুম, পারবো না। হুম। যেটা খারাপ সেটাকে না এটা ভালো এটা বলার জন্য আমি রাজনীতি করতে পারবো না। আমাকে আমার মতো রাজনীতি করতে দিতে হবে। আই এম থ্যাঙ্কফুল দিদিকে এবং অভিষেককে, কে তারা কোনোদিন আমাকে ডিস্টার্ব করেনি যে আমি কি বলছি বা কি বলছি না, আমি আমার মনের কথা বলছি। এই তো বিঠুনদার প্রশংসা করার জন্য দলের মুখপাত্র কুণাল ঘোষ তোমাকে টুইট ফুইট করে সাংঘাতিক কাণ্ড করলেন। হুম? এবারে এটা কুণালদার, আমার মনে হয় কি কুণালদা এইভাবেই দল তিনি তো করে। দলের মুখপাত্র, তার মানে তার বক্তব্য তো দলের বক্তব্য। আমি দলের সাংসদ, হুম, আমারও বক্তব্য মানে দলের বক্তব্য। আমি তো টিল দ্যাট টাইম, সি দ্য থিং ইজ দ্যাট আমরা অন্যভাবে ব্যাখ্যা নিই দলকে ভালো করার জন্য। কি তোমার জন্য দলে যেন ক্ষতি না হয়। হুম, হুম, আমি 10 বছর এমন কোনো কাজ করিনি পার্সোনাল লাইফেও, হুম, কর্মক্ষেত্রেও এবং পলিটিক্যাল লাইফেও এমন কোনো কাজ করিনি যাতে দলের নাম খারাপ হয়েছে, বরঞ্চ দলের নাম বেড়েছে। হুম, আমি যেই কথাগুলো আজ অবধি বলেছি আমার দলের মঞ্চ থেকে, কোনোদিন এটা নিয়ে দেব কেন টিএমসি কে তিরস্কার করলো, দেব তাদের মঞ্চ থেকে, না 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 না। আমি যতটা পেরেছি আমি মান বাড়িয়েছি দলের। এবং আমি আমি এই রাজনীতিতে বিশ্বাস করি। এটা কুণাল ঘোষ এলেও যদি আমাকে বলে এটা বন্ধ করতে হবে, এটা যদি মমতা ব্যানার্জি এসে বলে এটা বন্ধ করতে হবে, অভিষেক ব্যানার্জি এসে বলে, দিদি তাহলে আমাকে ছেড়ে দিন, তাহলে আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিন। তো এই জন্যই বলছি তুমি হচ্ছে গান্ধীগিরি, মানে বাট এইটাই তৃণমূলের হওয়া মধ্যে উচিত। গান্ধীগিরি। তুমি যখন অনিন্দা দেখবে দের উইল বি এ টাইম, শুরু তো শূন্যর পর তো একই আসে, হুম, হুম, শূন্যেই শূন্য, হুম, হুম, তারপর তো এক, তারপর 2 3, হুম, কাল অবধি ছিল না। হুম। আজকে তো একটা এক্সাম্পল সেট আছে, কে একটা So you ছেলে। wanted to be that example যে আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য এক্সাম্পল, আই ওয়ান্ট আদার পিপল টু বি দ্য এক্সাম্পল। হুম, আই উইল বি হ্যাপি। কে তুমি সেই মঞ্চটাকে, মশালটা নিয়ে যাত্রাটা শুরু করতে চাও। আলটিমেটলি জেতা নিয়ে তো কথা, হুম, পুরো লড়াইটা হচ্ছে, সবকিছু হচ্ছে জেতা, হুম, পাওয়ারটা নিজের হাতে রাখা, হুম, আর তো কিছু না। না, এর বাইরে কি আছে বলো, হুম, এর বাইরে কিছু আছে? কুণালদা যে মুখপাত্র আছে সে কি চায়, দল জিতুক। হুম, আমি যে কথাগুলো বলছি কি চায়, দল জিতুক। দল জিতুক, কর্মীগুলো যে এইসব করছে, বুথে মারপিট খাটছে করছে, বা হ্যাঁ। মারপিট করছে যারা, তারা কি চায়, দল জিতুক। এবারে সমস্ত কিছু সবাই নিজের মতো করে দলটাকে জেতানোর চেষ্টা করছে, আমি অন্যভাবে জেতার চেষ্টা করছি, আমিও জিতছি। সেটাই বলছি, তোমার যে পথ, সেই পথটা তো একটা গান্ধীগিরির পথ। তাহলে গান্ধীগিরি। সেই জন্যই বলছি তুমি কি তৃণমূলের ভেতরে থেকেও ঠিক তৃণমূলই নও? কারণ এই এই ভোটে, সমস্ত ভোটেই প্রায় এই যে কন্টিনিউয়াস অ্যাটাক, শব্দ প্রয়োগ, শব্দচয়ন উভয় পক্ষেরই, আমি বলছি না কোনো পক্ষ কম কোনো পক্ষ বেশি, সেই ধারাটা থেকে তুমি খুব সচেতনভাবে আজকে না, 2014 থেকে। 2014 থেকে আমি জানি তুমি তোমার 2014 প্রথম ভোটে দাঁড়িয়ে তুমি তোমার প্রতিপক্ষের বাড়িতে গিয়েছিলে সন্তোষদার আশীর্বাদ বাড়িতে, নিতে। কারেক্ট, সন্তোষদার বাড়িতে গেছিলাম। মনে আছে আমার। তো সেটা আমার গতবারে ভারতীদি ছিল, আমি হুম, ভারতীদিকে শুভেচ্ছা জানাতাম, হুম, কারণ ভারতীদি যখন এসপি ছিল আমি তখন এমপি ছিলাম, হুম, এবং হুম, আমার সঙ্গে ভারতীদির অনেক ভালো সম্পর্ক, ভারতী ঘোষ। ভারতী ঘোষ। হুম, এবং যেদিন জিতি আমি, হুম, ভারতীদি ওইখানে ছিল, আমি ফোনও করেছিলাম হুম, ভারতীদিকে, হুম। বললাম দিদি আপনার আশীর্বাদ লাগবে। তোমার মনে হলো না যে 2014 থেকে 2024 পর্যন্ত এই যে রাস্তাটায় তুমি চলছো, সেই রাস্তাটা খুব একলা হয়ে গেছে এখনো? হু কেয়ারস, যারা সত্যের পথে হাঁটে হুম, তারা বেশিরভাগ একলাই হাঁটে। যখন পিছনে তাকায় 1 হুম। 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পর দেখবে একটা হিউজ লোক 10 দাঁড়িয়ে আছে। বছরে তো হয়নি দেব। হবে। তুমি তুমি আশাবাদী যে হবে। তুমি তাড়াহুড়ো করছো, আমি তাড়াহুড়ো নিই, আমি আমি জানি এটা ইটস এ টাইম কনজিউমিং প্রসেস। হুম। উল্টো দিক থেকে জিজ্ঞাসা করি, এই প্রতিপক্ষের প্রশংসা করা
বা প্রতিপক্ষকে শুভেচ্ছা জানানো, এটা কি আসলে একটা ইন্টারেস্টিং চাল যে একটু আগে তো নাকি সত্যি গান্ধীগিরি ভেতর বলছে, থেকে করা? একটু আগে তো তুমি গান্ধীগিরি বলছিলে, আবার তুমি নিজেই আমি প্রশ্ন ওই জন্য করলে, তুমি বলছি নিজের উল্টো দিক প্রশ্নের থেকে, উল্টো দিক থেকে জিজ্ঞাসা করছি। কারণটা হচ্ছে ভালোটা না, এখন ভালোটা অতীত হয়ে গেছে, হুম, এখন বেসিক্সটাই অনেক বেশি ভালো মনে হুম, হচ্ছে, যেটা হুম। বেসিক হওয়ার কথা, মানে যেটা করা উচিত যারা করে সেটাই সেটা মনে মনে হচ্ছে হচ্ছে দারুণ দারুণ করেছে। করছে। এবারে হুম। একটা ছেলে হঠাৎ করে বেসিকই আছে, মানে দেব যদি ভালো অভিনয় করে বলে ও দারুণ অভিনয় হ্যাঁ করেছে, দেব তো ভালো ভালো অভিনয় অভিনয়, তাও করবে, তো সুপারস্টার হয়েছে, সেটাই তো 18 বছর সেটাই তো টিকে আছে। এক্সপেক্টেড। এবারে তুমি প্রশ্ন টাক করে ঘুরে গেলে, তুমি উত্তরটা পেলে না বলে, হুম। যে তুমি তোমার মনের মতন উত্তর পেলে না না, বলে। মনের মতো নয়, আমি বলছি যে এইটা উল্টো দিক থেকে যদি কেউ বলে, যেটা তুমি বললে, যে এটা একটা সব মানে লোকে সামান্যতম নিজের কাজটা ঠিক করে করলেই লোকে ভাবছে যে আচ্ছা, কথার এটার কথা, মধ্যে আমি নিশ্চয়ই একটা আমি মোটিভেশন আগের দিন আছে। হেডলাইনে ছিলাম কি না, বাগডোগরা এয়ারপোর্ট থেকে কেউ আমাকে জয় হ্যাঁ, শ্রীরাম জয় বলেছে, আমি হাত শ্রীরাম করে, বলেছে, তুমি জড়িয়ে বাট ধরেছো। আমার মনে হচ্ছে এটা তো বেসিক হওয়া উচিত। হুম, আজকে আমি ওইটার জন্য কেন হেডলাইনে থাকবো, কিন্তু ওইটার জন্য হেডলাইনে থাকতে হচ্ছে, হুম, কেন এইটাই বিলুপ্ত হয়ে গেছে। হুম, এবারে কথা হচ্ছে, আমরা ডেমোক্রেটিক একটা কান্ট্রি, এখানে আমাদের তাই জন্য তো আমরা ডেমোক্রেটিক, হুম, হুম, আমাদের স্বাধীনতা আছে কি আমরা যা ইচ্ছা বলতে পারি, যা ইচ্ছা ভাবতে পারি। হুম। এবারে এই ডেমোক্রেসির মধ্যে যতটা অধিকার তোমার আছে তুমি কিভাবে ব্যবহার করবে, অতটা আমারও অধিকার আছে নিশ্চয়ই। আমি কিভাবে ব্যবহার করব। এবার আমার ব্যবহারে তুমি কি ভাবছো আমাকে এফেক্ট করছে না, হুম, কিন্তু আমি জানি এক না একদিন তোমাকে এফেক্ট করবে, কেনা ছেলেটা ঠিকই ছিল। হুম। That's it. এই আত্মবিশ্বাসটা কোথা থেকে আসে? কারণ আমি অনেস্ট, কারণ আমি জানি কালকে যখন কেউ থাকবে না, তখনও আমি মাথা উঁচু করে থাকবো, কেন না, হুম। আমি তো 10 বছর কোনো ভুল করিনি, আমার পথটাও ভুল ছিল না। এই যে এখন কি দেবের সৌজন্য একটু কমে যাবে? এই যে দল একটু দল আমাকে একটাও কিছু বলেনি, বলেনি। অনেস্টলি স্পিকিং। আচ্ছা। মানে ইনফ্যাক্ট যেদিন আমি ইন্টারভিউটা দিলাম তারপর দিন আমি দিদির সাথে ছিলাম, হুম। দিদি তো অনেক বড় স্টেটমেন্ট করলো, হ্যাঁ, উনি তো হ্যাঁ তারপর ঘাটালেই হ্যাঁ ছিলেন। ঘাটালেই ছিলেন, এবং বললেন যে দেব এখন বড় রাজনীতিবিদ হয়ে গেছে। এই দেখো, হ্যাঁ। দেব রাজনীতিবিদ হয়ে গেছে, হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এবং কিন্তু। উনি তারপর তো আমাকে অনেক কিছু বললেন, তুমি কি ভালো বলছো, হুম, দেখলে তো তুমি না হুম, থাকলে কি হতো, হুম। তোমার মতন ছেলের থাকা উচিত। এই এবার আমার দল এই সার্টিফিকেট আমাকে দিচ্ছে। এইটাই আমিও মানে দেখো, এটা মোটামুটি সকলেই জানতো যে ঘাটাল এবার দেব না দাঁড়ালে তৃণমূলের পক্ষে খুব কঠিন হবে বার করে আনা। হুম হুম, শুনছি। হ্যাঁ, আমার ধারণা তুমি জানো এটা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে দেব না থাকলে কি হতো, এইটাকে একটা আলাদা চাপ তৈরি করে ওপরে, যে এই যে ধরো বিরাট কোহলি ব্যাট করতে নামছে, ম্যাচটা জিতিয়ে দেবে, এই রকম। অরিন্দদা, ফরগেট ইলেকশন, ঘাটাল নির্বাচন, এমপি, তুমি জার্নালিস্ট, আমরা কোন অফিসে বসে আছি, আজকে কি বার, কটা বাজে, আজকে দিনে এইটুকু ফেমাস হয়ে যাও না, তাতে তোমার চাপটা বাড়তে শুরু হলো। তাই না? এইটুকু, যে কোনো ফিল্ডে, তুমি তোমার ফিল্ড বলো, আমি আমার ফিল্ড বলি, যারা ক্যামেরার পিছনে আছে তারা, হুম, যারা সাউন্ড নিয়ে বসে আছে তারা, কিন্তু ভালোটাকে না সবাই নিজেরটা করতে চায়, আগড়ে রাখতে চায়, হুম, দখলে রাখতে চায়। হুম, হুম, এবারে তুমি বেরোলেই তুমি বিরোধী, হুম, থাকলে তুমি সঙ্গী, হুম, হুম, কিন্তু তুমি না বিরোধী না তুমি সঙ্গী, হুম, ঠাকুর তোমাকে সুযোগটা দিয়েছে। হুম, এইবারে তুমি তোমার পড়াশুনো, বাবা মার শিক্ষা, এবং পৃথিবীতে আসার পর লোকের সঙ্গে মেশার পর তুমি কতটা অ্যাডপ্ট করলে, কতটা রিজেক্ট করলে, এবং তুমি সেই এক্সপিরিয়েন্সটাকে তুমি তোমার কাজে লাগাচ্ছ, হুম। এইটাই। দেব এই যে নিজস্ব পথ তৈরি করে, এই যে ট্রাভেল, এই যে যাত্রা, এই যে জার্নি, দেব কি কখনো ভাবে যে দেব কি আসলে বাঙালির আইকন হতে চায়? কে চায় না? তুমি কি মিডিয়াতে তুমি চাও না কি তুমি শ্রেষ্ঠ নাম হোক, প্রত্যেকটা মানুষ তার কর্মক্ষেত্রে আইকন হুম, হতে চায়। হুম। এবার আমি যদি এটা ভেবে থাকি আমি তো অন্যায় করছি না। না, তুমি অন্যের বিরাট কথা কোহলি বলছি না। এক্সাম্পলটা নিলে, হুম, বিরাট কোহলিও চায় জীবনে ও সচিনকে ছাপিয়ে যাক, হুম, যখন ইতিহাসের কথা হবে তখন বিরাট কোহলি চাইবো তার সচিনের উপরে তার নাম হোক, হুম। আর এটা অন্যায়ও না, না, অন্যায় কখনোই না। তাই তো বলছি। এবার তুমি মনে করেছো তুমি সেই জায়গাটায় পৌঁছতে পেরেছো, তোমার আচার না না ব্যবহার? না না, আইকনিক না চলে যাওয়ার পর হয়, আচ্ছা। বেঁচে থাকতে তুমি আইকনিক হতে হবে, আইকনিক হতে গেলে তোমাকে ভগবান তুল্য লোক হতে হবে, যেন উত্তম কুমার হুম, আজকে আইকন আমাদের কাছে, আমরা সব ভগবান হতে চাই, উত্তম কুমার হতে চাই, হুম, বাট এই যে হতে চাই যে স্বপ্নটা তো ভুল না, হুম। আমরা না, এটা হতে কখনোই চাই বলি উচ্চাকাঙ্ক্ষী হওয়া তো অন্যায় নয়। ডেফিনেটলি, আর এটা আমার মনে হয় স্বপ্ন সৎ সবাই, পথে থেকে যদি আমি সফল হতে পারি, কেন আর নয়? স্বপ্ন দেখা উচিত। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো কিন্তু এই ধরো তুমি উত্তম কুমারের নাম বললে, তো তুমি যখন উত্তম কুমার নামে মহানায়ক খেতাব পেলে, তোমার কোনো অস্বস্তি হয়েছিল? না, আমাকে তো উত্তম করে বলা হয়নি, আজকে তো হুম, অনেকগুলো আশা ভোসলে, আর ডি বর্মন অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ড,
এবারে আজকের দিনে ফ্রিতে মিডিয়া পেয়ে গেছে, সস্তা ওয়াইফাই, সস্তা ইন্টারনেট, এবারে কিছু লোক বসে থাকে সেটাকে নিয়ে ট্রোল করবে। আমাকে যদি মহানায়ক অ্যাওয়ার্ডটা দেওয়া হয় তার মানে এটা নয় কি আমাকে মহানায়ক বলা হচ্ছে। মহানায়ক একজনই আছে, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, তার মানে কি সবাইকে দাদা সাহেব ফালকে বলা হচ্ছে? কথার কথা। তুমি ট্রোলকে পাত্তা দাও? ভালো লাগে আমার, ভালো লাগে, কমে গেছে এখন, সবাই ভালো করে দিচ্ছে আমাকে। আই মিস মাই ট্রোলস। এখন আমার শত্রু বন্ধু হয়ে গেছে, আই নিড মোর এনিমিজ নাও। দেব, তোমার মধ্যে তুমি কি কখনো নিজেকে এই ইন্ডাস্ট্রিতে বহিরাগত ভেবেছো? কারণ কেন বলছি, সকলে কলকাতা থেকে বম্বে যায়, তুমি বম্বে থেকে কলকাতায় এসেছো। ভুলে যাচ্ছে আমার অতীতটা, ভুলে যাও না। আমার বাবা কলকাতা থেকে বম্বে গেছে, হ্যাঁ, তারই ছেলে হ্যাঁ কলকাতা থেকে বম্বে থেকে কলকাতা এসেছে। হ্যাঁ, সেটাই বলছি। এবারে এটা না একটা ডেস্টিনি বলে শব্দ আছে, বাংলায় কি বলে? নিয়তি। নিয়তি। নিয়তি না কোথায় থাকবে কি, যেমন আজকে তুমি যদি প্রশ্ন তুমি এমপি হলে কি করে, আমি এক বলতেই পারবো না। নিয়তি তোমাকে নিয়ে এসে আমি ফেলেছে। আমার 2 মিনিট লাগলো আমি যে ঠিক মতো করে আমার শব্দগুলোকে গুছিয়ে উত্তরটা দেবো, তাও আমি পারবো না। আমি আমতা আমতা করবো না, দিদি ওই দিন রাত্রে দেখা হয়েছিল, তারপর দিন আলোচনা, এটা উত্তর হতে পারে না। আজকে মনে হচ্ছে এটা ডেস্টিনি, আজকে এটা মনে হচ্ছে নিয়তিতে ছিল। আজকে কোথাও যেন মনে হচ্ছে কি না, অ্যাটলিস্ট একটা ভদ্রলোক তো আছে, সবাই ভদ্রলোক, আমি অনেক ভদ্রলোককে চিনি, তুমি দেখতে পাও সেটা আলাদা ব্যাপার, বাট আমি অনেক ভদ্রলোককে চিনি আমার দলে আছে, আমি অনেক ভদ্রলোককে চিনি যারা অন্য দলে আছে, সে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক। মানে আমি এখনই বলছি, অধীরদার যখন বিরোধী দল নেতা ছিলেন তখন প্রত্যেকবার যখন কম যেতাম, অফকোর্স তুমি প্রশ্ন করবে কেন আমার অ্যাটেন্ডেন্স কম, সেটাও আসবো, চলো। তো মানে অজিতা যখনই গেছি আমাকে তার রুমে বসিয়ে পার্লামেন্টে চা খাইয়েছে, এবং আমার প্রথম বক্তৃতা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, স্পিকার আমাকে দিচ্ছিলেন না, অজিতদা নিয়ে গিয়ে বলেছেন कि भाई ही इज द बिगेस्ट सुपरस्टार, उसको टाइम कम मिलता है, हिंदीতে যেহেতু বলছিলেন कि टाइम कम मिलता है, इनको आज बोलने देना मिलेगा। अरे अधीर जी आप बोलो, ठीक है चलिए। तो दिस इज व्हाट आई हैव। অজিতদা জেতা উচিত বহরমপুরে, যেহেতু আমি এখন দাঁড়িয়েছি, আমি দলের একজন মুখপাত্রও বটে, অফকোর্স আমি চাই ইউসুফ পাঠান যেহেতু সেখান থেকে। আচ্ছা, বিজেপি কখনো তোমার সঙ্গে ওদের হয়ে ভোটে দাঁড়াতে যোগাযোগ করেছে? তো না বললে আমার অস্তিত্ব কোথায় মনে হচ্ছে, আমার মা আমি নেই মনে হচ্ছে। ঠিক আছে, আমার মনে কেন চাইবে না আজকে না। হ্যাঁ কি না দেব, সোজা সরল মানুষ, সোজা সরল, স্ট্রেট ব্যাটে খেলো, বলো হ্যাঁ কি না। বলেছে, কিন্তু তুমি রাজি হও, এটা বোঝাই যাচ্ছে যে রাজি হওনি। কিন্তু তুমি মানে তুমি কি বিজেপি আর তৃণমূল থেকে একটা সমদূরত্ব রাখতে চেয়েছিলে? মানে এটা বুঝলাম না। মানে আমি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াবো না, আমাকে বিজেপি অ্যাপ্রোচ করে আমি তাদের হয়ে ভোটে দাঁড়াবো, আমি রাজনীতি ছাড়ছিলাম, সেটাই বলছি। সেইটা কি সেই কারণে যে কোথাও একটা দুটোর মাঝখানে পড়ে একটা দোলাচল তৈরি হয়েছিল, এরকম কিছু? এটা এটা রাজনীতির প্রথম 3 বছরের মধ্যে হয়তো এটা ভাবনাটা এসেছিল, তারপরে ভাবনাটা আসেনি। কারণ আমি কি করবো সেটা আমি ঠিক করবো না। বিজেপি তো তোমার 3 বছর আগে ভোটে দাঁড়ানোর জন্য যোগাযোগ মানে রাজনীতি প্রথম 3 বছরের কথা বলছি। হ্যাঁ, প্রথম দিন, কিন্তু 10 বছর হয়ে গেছে। হ্যাঁ, সেটাই বলছি, বিজেপি তো তোমাকে প্রথমে ভোটে দাঁড়ানোর জন্য নিশ্চয়ই যোগাযোগ করেনি, অফ লেট ভোটের আগেই এগুলো হয়ে থাকে। কারণটা এইটা কি একটা কারণ যে বাবা আমি তাহলে আমি এই রাজনীতির সংস্পর্শে নেই, আমাকে নিয়ে দড়ি টানাটা আমি চাই না? আমি তার আগেই বলেছিলাম রাজনীতি। হ্যাঁ, সেটা তুমি 2 বছর আগে বলেছো। ইডি সিবিআই হওয়ার অনেক আগে বলেছিলাম। ইনফ্যাক্ট 2021 এর নির্বাচনে এবারে সবথেকে সোশ্যাল মিডিয়া থাকে, তুমি দেখে নিও স্টেজে দাঁড়িয়ে আমি বলেছিলাম দিদি যদি এই সময় আগে বলতো, 2000 নির্বাচনে প্রচারে বলতাম যে এই সময় যদি দিদি বলতো দাঁড়াতে, আমি বলবো না দিদি, কারণ এখন শুধু ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, এটা ইজ টু মাই স্পিচ। That means psychologically I prepared myself না আর এত কিছু না, মানে ধর্ম নিয়ে এইটা নিয়ে ওইটা নিয়ে, I'm part of the game। কিন্তু এটা কোনো যন্ত্রণা হয় না যে তারপরে আবার একটা ইউটার্ন নিয়ে তোমাকে আবার সেই গলিটাতেই ঢুকে পড়তে হলো? কারণটা হচ্ছে কি, আমাকে যখন বলা হলো কেনা তোমাকে থাকতে হবে, এবং এটাও সত্যি রাজনীতি, তখন আমি তো গদ্দার নই, কথার কথা। ইলেকশন না সব টিমের কাছে খুব ইম্পর্টেন্ট, সব দলের কাছে খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড কাপে যদি বিরাট কোহলি বলে আমি অজিত আর রোহিত শর্মা নিচে খেলবো না, আমাকে ক্যাপ্টেন করতে হবে, সিচুয়েশনটা প্রত্যেকটা দলের কাছে এখন এরকম। ঠিক, কে সবাই চায় তার বেস্ট প্লেয়ার এই সময় না ছেড়ে যায়, এবং ছেড়ে গেলে লোকে বলবে কে মেইন টাইমে ছেড়ে চলে গেল, কে এই সময় দেব কেন চলে গেল, নিশ্চয়ই বিজেপির সঙ্গে যোগাযোগ আছে, নিশ্চয়ই কিছু না কিছু আছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি চাই না আমার জন্য দলের ক্ষতি হোক, এবং যেই প্রস্তাবটা তারা দিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যানটা, সেটা আমার কোথাও যেন মনে হলো কি ইটস এ হিউজ প্রজেক্ট। মানে মাস্টার প্ল্যান ওয়াজ এ মাস্টার স্ট্রোক। তুমি যদি টপ ফ্রম দ্য টপ অ্যাঙ্গেল থেকে বলো তো ইটস এ মাস্টার স্ট্রোক ফ্রম অভিষেক অ্যান্ড দিদি, বাট হিউম্যানিটি গ্রাউন্ড থেকে যদি বলো কি আমি যদি ফিরি তো ফিরতে তো হতেই, যেভাবে আমার সঙ্গে দিদি
কথাবার্তা চলছে, রীতিমতো আমরা ঝগড়াই করছিলাম। এবং অভিষেক সেটাই, মমতাদির সঙ্গে ঝগড়া করা যায়, মানে তোমার সঙ্গে ওনার যা সম্পর্ক। এইটাই প্লাস পয়েন্ট দিদির গো, মানে এটা নেগেটিভ পয়েন্ট না, মানে দিদি এর সঙ্গে মন খুলে বলা যায়, তর্ক করা যায়, ঝগড়াও করা যায়, মান অভিমান মঞ্চেও বলেছেন কি দেব নাহলে আমার সঙ্গে ঝগড়া করবে, মানে এই জন্য এই দলটা করি, ওই ব্যক্তিগত এই জন্যই বলছি তো, ওই আবেগটার জন্যই কি তোমার মা কোন হসপিটালে অপারেশন হচ্ছে, তোমার মা কেমন আছে, তোমার এটা কি হলো, তোমার এটা, এই যে একটা পার্সোনাল টাচ। আমি একদিন কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছিলাম কি বাংলাকে নিতে গেলে ওই ভালোবাসা দিয়ে নিতে হবে, তুমি এই জোর করে এজেন্সি দেখিয়ে কোনোদিন দখল পাবে না, ওই 70-80-র মধ্যেই থেকে যাবে। মানে আমি যার কাছে পৌঁছতে চাইছি সেটা বোঝানোর চেষ্টা করছি, এইখানে বাংলায় সবাই ভালোবাসা চায়, প্লিজ এমন নেতা নিয়ে আসুন যারা ভালোবাসা দিয়ে কথা বলতে পারবে, এখানে মানুষ নেই যারা ভালোবাসা দিয়ে কথা বলতে পারবে অন্য দলে। মানে ইডি সিবিআই দিয়ে দেবকে নেওয়া যাবে না, ভালোবাসা দিলে হতে পারে। দেখো এখন বড় বড় ইলেকশন এবার আবার ডেকে নিল, তখন বলবে আর যেতে হবে না, তুমি থাকো, তুমি অনেক খেটেছো, এখানেই থাকো, ইলেকশনে অনেক খেটেছো, এবার তুমি রেস্ট করো, এটা কিছুদিন। দেব রুক্মিণীকে কেন তোমার প্রচারে দেখা যাচ্ছে না? তুমি কি খুব যত্ন করে এই দুটো দুনিয়াকে আলাদা রাখো? এটা তো আজ কিন্তু 10 বছর ধরে। হ্যাঁ, আমি সেটাই বলছি, এটা কি সচেতন সিদ্ধান্ত? অফকোর্স, মানে আমি কোনোদিনও সিনেমার মধ্যে রাজনীতি নিয়ে যাইনি, আমার যাকে যখন দরকার পড়েছে, যে যেই দলই করুক না কেন তাকে নিয়ে, তার সঙ্গে অ্যাজ এ প্রোডিউসার ইউ শুড বি লাইক দ্যাট, অ্যাজ এ হিউম্যান বিং আই শুড বি লাইক দ্যাট, মোর দ্যান আ প্রোডিউসার। এবং রাজনীতির মধ্যেও কোনোদিনও কোনো হিরো বা হিরোইন বা রুক্মিণীকেও বলিনি কি আমার নিয়ে একটু চলনা প্রচার করে দে, মানে আমার সবাই সঙ্গে খুব ভালো, কারণ আমরা যখন অন্যদের সিনেমা প্রচার করি তখন তো আমিও গিয়ে প্রচার করি, কিন্তু 10 বছরে এমন কোনো সেলিব্রিটি কি আমি বলিনি কি আমার জন্য হয়ে প্রচার করো, সাবজেক্টটার জন্য। কারণ পলিটিক্স এমন একটা সাবজেক্ট যেটা তোমার পছন্দ কিন্তু ওনার পছন্দ না হতে পারে, মানে এমন হচ্ছে কি আমি যে দলটা করি হয়তো ওই দলটাকে ওর পছন্দ না হতে পারে, এবং আমার মনে হয় যে একটা ব্যক্তিগত স্বাধীনতা সবারই দরকার, এবং আমার মনে হয় কি আমি যদি একা গিয়ে যদি না জিততে পারি তাহলে তুমি আমাকে সুপারস্টার বলছো কেন, তার দল আমাকে এত পাত্তা দিচ্ছে কেন, কারণ দল সত্যি যথেষ্ট আমাকে পাত্তা দিয়েছে। এই যে ইলেকশন 2 মাস আগে আমি প্রত্যেকদিন শিরোনামে ছিলাম, আমি রোজ কানতাম কেন দিচ্ছে, আমার সবচেয়ে আগে বাস হবে, আমি সবচেয়ে বেশি মার খাবো, আমি রোজ ফোন করতাম দাদা আমাকে দিও না হেডলাইন দিও প্লিজ, তুমি এখন ঘরে আছো তুমি কেন বলবে, আরে আমি মনের কথা বললাম আমার লাস্ট দিন পার্লামেন্টে, আর আমি একটা 2 ঘন্টা বাকি সেটা নিয়ে হেডলাইন বাস দিয়ে দিল, এসে গেল ইডি, বলে দেখলে, আরে আমার এখনো মনে আছে, এটা বলতে চাই কে দিদি যেদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা উদ্বোধন করলো আরামবাগ থেকে, মা দেখেছে, বাড়িতে এসে, তুমি ছিলে মঞ্চে ছিলাম, তারপরে বাড়িতে এলাম, মালো কি দরকার এটা বলার, মানে কেন কি হলো, দেখবি এখনই ডাকবে তোকে এডিসি, না মা ওরাও জানে আমি কিছু করিনি, ছাড়ো না। মা তখন ঘটনাচক্রে কিছু আমাদের বম্বেতেও একটা বাড়ি আছে মায়ের, তো সেখানে গেছে, 4 দিন পর ইডি নোটিশ, মা হেডলাইনে দেখছে, আমাকে ফোন করেনি, তারপর থেকে মায়ের সঙ্গে কোনো কথা নেই। তাই এখন আছে, ইডি যেদিন বেরোলাম রুক্মিণী ফোন করলো, মা অনেকবার ফোন করছে, আবার ফোন করে না, তো এখন এত বেশি সাধারণ মানুষ বুঝে যায় যে এইটা করলে এইটা হবে, এইটা করলে এইটা হবে, সেটা ডেমোক্রেসির জন্য খারাপ। রুক্মিণী তোমার রাজনীতিতে জড়িয়ে থাকা পছন্দ করেন? এখন ওর হাতের বাইরে, এখন কারোর হাত, সবারই হাত পছন্দ করেন কি অপছন্দ করেন, বাট শি ইজ প্রাউড অফ মি, মানে আমি যেইভাবে শি শুড বি প্রাউড অফ যেইভাবে রাজনীতিকে হ্যান্ডেল করছি, এবং পাশাপাশি দুটো, হ্যাঁ মানে কোথাও যেন আমি বুঝতে পারি অভিনয়, প্রযোজনা, সাংসদ, সবকিছু নিয়ে বুঝতে, যখনই ওই নোটিশগুলো আসে তখনই ওদের একটু মনে হয় কি জীবনটা ভালো, তারপর ওরাই আমাকে কোথাও যেন মনে করি দেয় কি ইয়ার ইউ গট দ্য পাওয়ার, চেঞ্জটা তুমি আনতে পারবে, ভুলে যা, এখন আর ভেবে লাভ নেই। তো কোথাও যেন আমার সোর্স অফ এনার্জি বা মোটিভেশন যদি বলি তো আমার ওই বাড়িটা, আমার বাবা মা যতই ঝগড়া করুক, যতই কথা না বলুক, আই নো ডিপ ডাউন বাবা মা তো প্রাউড অফ মি, হ্যাঁ ভেরি প্রাউড অফ ইউ। তৃণমূলের অন্দরে যেটা আমি তোমায় বলছিলাম, আবার এই আলোচনাটা ছিল খুব জোরালো ভাবে যে ঘাটাল এবার দেব ছাড়া কেউ বার করতে পারবে না, যা যা ডেটা ছিল আর কি। ঘাটালে এবার তোমার লড়াইটা কি ক্লোজ, মানে হাড্ডাহাড্ডি, মানে হেরে যাওয়ার সম্ভাবনা আছে দেবের? তো ইলেকশন জনগণ বলবে টলবে বলো না, তুমি দেখো, তুমি প্রতিপক্ষকে মাপো নিশ্চয়ই, গ্রাউন্ড সিচুয়েশন জানো। একটা এক্সাম্পল দেবো আর এরপর কথা বললাম, তারপর তুমি আনসারটা দেবে। লাস্ট ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া সবকটা ম্যাচ জিতেছে, হ্যাঁ ফাইনালে আমরা সবাই জানতাম ইন্ডিয়া জিতবে, রেজাল্ট আমরা সবাই জানি। ইটস নট জনগণ বা ইটস সামথিং, ইটস অফকোর্স তারা একটা কনফিডেন্স আর ওভার কনফিডেন্স একটা শব্দ আছে, মানে ইউ আর নট ওভার কনফিডেন্ট, আই এম নট এট অল ওভার কনফিডেন্ট, আমি পরিশ্রম করছি, বাট ইউ আর কনফিডেন্ট। আই এম নট অল কনফিডেন্ট। কনফিডেন্ট কি হয়, নির্বাচন কোনোদিন সহজ হয় না,
আমি ওই ফাইনালটা খেলার জন্য প্রস্তুত, হুম, প্রচুর খেটেছি। হুম, গত 5 বছরে হুম, কোভিডে, হুম, বন্যাতে যে দুঃখটা মানুষের, ঘাটাল মাস্টার প্ল্যান সেটাও মানুষ দিদির কাছ থেকে আদায় করে হুম, নিয়ে এসেছি। হুম, এমন নয় কি আমি কিছু করিনি, আমি দাঁড়িয়ে আছি আমরা ভোট দিন, না 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 হুম, না। আমি আমার ক্যারিয়ারের সমস্ত কিছু দিয়েছি। হুম, আমার আমার পিক পয়েন্ট, আমার আমার ভালো সময়, আমার খারাপ সময়, আমার এজেন্সি থেকে ডাক থেকে আরম্ভ করে, হিউমিলেশন থেকে আরম্ভ করে, দেব বরুজের টাকা নিয়ে ছবি করেছি, সমস্ত কিছু হুম, শুধু এই রাজনীতির জন্য। হুম, আর আমার রাজনীতির কেন্দ্র হচ্ছে শুধুমাত্র ঘাটাল, হুম, আর কিছু না। এমন নাকি আমি মেদিনীপুর অন্য ডিস্ট্রিক্টে নিজের ফুটানি মারছি, তা নয়। হুম, আমার সব কিছু কিন্তু এইটুকু ঘাটালের মধ্যে। হুম, তো এমন নাকি আমি খাটিনি, হুম। মানে আমার জীবনের সব কামাই আমি দিয়ে দিয়েছি। হেরে গেলে খারাপ লাগবে, না অভিমান হবে, না দুঃখ না হবে। না না, আর দ্য প্রাউডেস্ট থিং কি আমি মানে জেতার জন্য আমাকে একটা শব্দ এমন কিছু বলতে হয়নি যাতে আমি রিগ্রেট করবো। তোমার যদি যদি হেরে যাও হুম। এই ভোটে, দেন হোয়াট ডু ইউ ডু? ইউ লিভ পলিটিক্স অর ইউল ফিল ব্লেসড যে যাক বাবা আমাকে আর রাজনীতিতে থাকতে হবে না? দেখো, রাজনীতিকে এত এত নিচু করতে চাই না, রাজনীতি না একটা সম্মানীয় একটা জায়গা। হুম, মানে আমি যদি ক্রিপ করি কেন আমি হুম, সাংসদ হলাম, বাট হুম, মানে আই এম ইনসাল্টিং মাই ডেমোক্রেসি হুম। ইনস্টিটিউশন, এবং পৃথিবীর বৃহত্তম বিগেস্ট গণতন্ত্র। ডেমোক্রেসি। তো সেই জায়গা থেকে আমি অন্তত এইটুকু বুঝি দ্য পোস্টের সম্মানটা কি। হুম, হয়তো আমার পছন্দ না হতে পারে, হুম, হয়তো হয়তো আমার আমার অনেক হেরে গেছি, হুম, তাহলে এইটা কোনদিন বলবো না কি আমি কি 10 বছর খুব খারাপ সময় না, না হুম, না। আই এম থ্যাঙ্কফুল টু সিএম, হুম। আমাদের নেত্রীকে, জেনে শুনে হোক অজান্তে হোক, শি গেভ মি দ্য টিকিট। মানে এই এই যদি তো ডিফিট হয়, উড ইউ বি এবল টু অ্যাকসেপ্ট দ্যাট? আই এম রেডি ফর এভরিথিং, ও, আই এম রেডি। তাহলে তো আমার কথাবার্তার মধ্যে বোঝা যায় কে জেতার ভেরি জন্য আমি ট্রু। লড়ছি না। হুম, হোয়াট আই এম সেইং, সবাই আমি আপনার যদি বিশ্বাস করেন তবে আমাকে ভোট দেবেন। হুম। আপনার আমাদের ডেমোক্রেসি সবাই যাকে ইচ্ছা ভোট সেই দিতে পারে। জন্যই তো বললাম তুমি তৃণমূলে থেকেও তৃণমূলের নও মানে আমার রাজনীতি মনে হয়। এরকমই। হুম, এটা আজকে না, 5 বছর পর আবার আমরা বসবো হুম। 2026, 29-এ দিদি হয়তো তখন আমাকে ছাড়বে না। তো তখন আমি এই কথাগুলোই আলোচনা করব। কিন্তু তার আগে তুমি আর বলো না যে আমি আর ভোটে লড়বো না, কারণ তুমি জানো দিদি তোমায় আর আমি ছাড়বেন না। দেখো আমি আর এই ন্যাকা কান্না আর কানতে পারবো না, কারণ হ্যাঁ, আমি জানি এরপরে আর বেরোনো সম্ভব না। হ্যাঁ। মানে মূল রাজনীতি। প্রতিপক্ষ তোমার হিরণ চট্টোপাধ্যায়, তোমাদেরই ট্রেড থেকে আসে, যদিও মানে হুম, অভিনেতা বলে। প্রতিপক্ষ হিসেবে হিরণকে 10-এ কত নম্বর দেবে তুমি? 100। 10-এ 100? হ্যাঁ, আমার মনে হয় ও ফুল 24 ক্যারেট গোল্ড রাজনীতির তাই? মধ্যে। হ্যাঁ হ্যাঁ, কোনো খাদ নেই, মানে হি ইজ আ পিওর কি বলবো পলিটিশিয়ান। সার্কাস্টিক। এটা একটু ব্যঙ্গ হচ্ছে, কটাক্ষ হ্যাঁ, হচ্ছে। 24 ক্যারেট গোল্ড কাকে বলে? পিওর সোনা তো, আমি তো এইটুকু জানি যে কিন্তু পিওর গোল্ড সোনাতে তো নাকি একটু খাদ থাকতে হয় মানে খুব। পিওর গোল্ডে থাকে না তো, কোনো সেটাই খাদ নেই। হি ইজ আ বলছি। হার্ডকোর পলিটিশিয়ান এন্ড ইজ বিহেভিং লাইক এ পলিটিশিয়ান, হি নোজ হোয়াট হি হ্যাজ টু ডু। 10-এ 100? নোবেট ওর আচরণের জন্য। হুম। তুমি ওর আচরণকে এন্ডোর্স করো? না, দিচ্ছি পয়েন্টস, হুম। কিন্তু তুমি তো ওই আচরণের রাস্তায় হাঁটবে না কোনোদিন। কারণ আমি জানি এই আচরণের জন্য আমি ভোটটা বেশি পাবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তুমি রাজনীতিতে এসছো, শেষ প্রশ্ন। হাই, শেষ হয়ে গেল, ওয়াও। না, এরপর র্যাপিড ফায়ার আছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তুমি রাজনীতিতে এসছো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নেতা হিসেবে, দলের অন্যতম প্রধান সংগঠক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তোমার মূল্যায়ন কি? অভিষেক ইজ ইন্টেলিজেন্ট, হিজ ফোকাস। অভিষেক যেইভাবে দলটা চালাতে চায় এবং দলটা যেভাবে চলে এসছে, সেটা আকাশ পাতালের তফাৎ। হুম, মানে ওই এবারে অভিষেক কতটা ওই গ্যাপটা কমাতে পারবে, এবং কি হয় না, জননেতা হতে গেলে হুম, সেইখানে না, যেটা অভিষেকের আমার মনে হয় কি, আমি অভিষেক আমি খুব বেশি দিন চিনি না, কিন্তু মানে তোমার বোধহয় ওই এই যেদিন গেলাম ওই সেদিন দিনে বোধহয় ফার্স্ট তুমি মিটিং ছিল, প্রথম ওর সঙ্গে তোমার প্রথম ওর মিটিং সঙ্গে মিটিং হলো, হলো, 8 ঘন্টা আমি কথা মুখোমুখি। বললাম। হ্যাঁ, এবং এটাও সত্যি কি আমার ফেরার পিছনে অভিষেকের ওই কথাগুলো খুব কাজ করেছে, এবং যে ইন্সপায়ারিং ছিল। ইন্সপায়ার্ড মোর দেন দ্যাট, কে আই ট্রাস্টেড হিজ ওয়ার্ড, হুম, কে বললাম এই করব আমি, মানে কোথাও একটা বিশ্বাসযোগ্যতা হলো, মানে হি হুম, ইজ আ ডাইনামিক। বাট আমার কোথাও যেন মনে হয় কি পিপল শুড টাচ হিম, হুম। মানে জননেতা হতে গেলে, মানে আমাদের পর দিদির পর He should allow himself to be টাচ touched by বাই দ্য people. নর্মাল, যেন ছুঁতে পারে মানুষ। হুম, আমার মনে হয় আদারওয়াইজ হি ইজ ফ্ললেস, আদারওয়াইজ হুম, হি ইজ ডাইনামিক, হুম, পার্টিকে নিয়ে ভাবে। হুম। আহ, 24 ঘন্টার রাজনীতিবিদ। যতটুকু আমি পেয়েছি হুম, হি ইজ অ্যাভেলেবল, হুম, মানে হুম, ফোনে হি ইজ অ্যাভেলেবল। আমার অভিষেক নিয়ে এটাই বলার। হুম, দিদির সঙ্গে অভিষেকের সঙ্গে ঝগড়া করা যাবে না, বিকজ ইউ হ্যাভ টু থিঙ্ক 1000 টাইম ওর সঙ্গে ঝগড়া করতে পারবো কিনা। দিদির সঙ্গে আমি ঝগড়া করতে পারবো,
কিন্তু দিদিকে আমার মনে হয় আমার বাড়ির দিদি, মানে আমার আমার দিদি কথা শুনবে, দিদি আবেগ আছে, দিদি আছে। অভিষেককে কি বস বলে মনে হয়? কাকে? অভিষেককে বস? নো, হি ইজ নট আ বস, হি ইজ সামবডি, আমার মনে হয় কি যে ইজ আ নো ননসেন্স গাই। ও তোমার চালাকি ধরে নেবে, তুমি তোর সঙ্গে চালাকি করতে যাও। দিদি ধরতে পারবেন না চালাকি? না, ও দিদি অনেক সময় না এমন এমন লোককে এত কিছু, মানে আমি তো দেখতেই পাচ্ছি, মানে মানুষ দিদিকে বোকা বানাতে পারে আবেগ দিয়ে, ইমোশন দিয়ে। মানে আমি দিদিকে খুব ক্লোজলি দেখে বলছি, আর দিদির সারাউন্ডিং দেখে বলছি, মানে সেটা দিদির একটা মাইনাস পয়েন্টও আছে। দিদি এত বেশি ভরসা করে ফেলে এমন এমন লোককে, যেটা আমার মনে হয় কি সেটা ব্যাকফায়ার করবে, আর সেটা হয়ে হচ্ছে, আমরা দেখে হচ্ছি। তুমি তখন সতর্ক করো না কেন? আমার সেই জায়গাটা নেই, মানে আমি আই নো মাই অকাত। মানে প্রত্যেকটা মানুষ তো একটা অকাত না, একটা কথা তো ছোটবেলা থেকে স্কুলেই শিখিয়ে দেয়, বসের আগে ঘোড়ার পিছনে কোনোদিন যেতে নেই, দুদিকে লাত খাওয়া যাবে। তো আপনি কুর্তে মে রহনা চাইয়ে। তো আমি আমার 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 লিমিটেশনটা জানি, বাট আমি দলকেও ভালোবাসি। কি আমি চাই দলের উন্নতি হোক, সে দিদির হাত ধরে বা অভিষেকের হাত ধরে বা অন্যান্য। এবং আমার মনে হয় কি আমাদের প্রত্যেকের স্টেক আছে এই দলটায়, মানে আমরা যারা প্রার্থী বলো 10 বছর এবং বুথ লেভেলে যে কর্মীগুলো যার দিবার লেখে, এই দলটা ওদেরও। যতটা দিদি, যতটা অভিষেক, যতটা আমার, ততটা ওর। এবং তাদের হাতে ওই পাওয়ারটা আছে, কাকে কোন জায়গায় রাখবো, কাকে কতটা বিশ্বাস করব, এবং দুজনেই খুব, এখন যেটা দেখে মনে হচ্ছে ভালো ব্যালেন্স করছে, মানে একে অপরের পরিপূরক। হ্যাঁ, আর এই দুজন এই দলটাকে কমপ্লিট করছে বলে মনে হচ্ছে। প্রশ্ন শেষ, একটা র্যাপিড ফায়ার করবো, আমি কোনোদিন করিনি, জীবনের প্রথম। করো না, এমনি ফায়ার লাগিয়ে দিয়েছে। চল র্যাপিড ফায়ার 10টা। করো না, আমি তো ফায়ার। নরেন্দ্র মোদী না অমিত শাহ? আমার দেশ ভারত। কুণাল ঘোষ না সুব্রত বক্সী? এটা গুগলি গেছে কিন্তু। না না, আমি দেখছি কুণাল ঘোষ। কেন? কারণ আমার খারাপ সময় কুণাল দাসকে আমি 1-2 বার করেছিলাম, আমাকে সঠিক মানে তার মানে আমি একবার ক্লিয়ার করি, র্যাপিড ফায়ার মানেটা হচ্ছে কি আমি যদি একটা নাম, তার মানে অন্যটা খারাপ নয়। না, আমার সময় কে আমাকে ওই সময়টা পাশে দাঁড়িয়েছে বা তার সঙ্গে আমার ভালো ইন্টারাকশন, সেটা তার মানে এটা নাকি সুব্রত বক্সী খারাপ। আমার ওই সময় একটা সময় ছিল যেখানে কুণাল দাস সত্যি, মানে আমি ভাবিনি কি এরকম ভাবে আসবে, দেবদূতের মতন এসে কিছু কথা বলেছিল এবং সেটা সত্যি আমার কাজে লেগেছে। মিমি না শুভশ্রী? শুভশ্রী। টলিউড না বলিউড? টলিউড। প্রসেনজিৎ না মিঠুন? প্রসেনজিৎ। ওয়াই? কেন ওয়াই বলেনি? মিঠুন দার সঙ্গে ঈদের চাঁদ মাঝে মাঝে দেখা হয়, বুম্বাদার সঙ্গে রোজই দেখা হয়। মিঠুন দা বাবার মতন, বাবাকে বুম্বাদা মোর অফ ফ্রেন্ড অ্যান্ড বিগ ব্রাদার। তো মিঠুন দার সঙ্গে অত আর কি মারেন, তবু আমরা সব মারি, কিন্তু যেহেতু রোজ বুম্বাদার সঙ্গে আমার দেখা হয়, তো মিঠুন দা আমার কাছে ভগবান, আর এই হচ্ছে আমার কাছে বন্ধু। মানে একজন আকাশের আর একজন মাটির। মুম্বাই না কলকাতা? অফকোর্স কলকাতা। মুম্বাই আমি কোনোদিনও ভাবিনি আমি মুম্বাই একদিনও বেশি থাকতে পারি না কাজ না থাকলে, মানে কাজ শেষ নেক্সট ফ্লাইট, মানে আই সামহাউ, মানে আমি নিজের জন্মস্থানকে আমি কি, মানে কোথাও যেন কলকাতা না অনেক বেশি ভালোবাসা আছে, আপন আছে, একটা 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 কিছু বন্ডিং আছে। মানে ফুটবল না ক্রিকেট? ক্রিকেট। বিএমডব্লিউ না হুডখোলা জিপ? বিএমডব্লিউ। সৌরভ গাঙ্গুলি না সচিন তেন্ডুলকর? সৌরভ গাঙ্গুলি। লাস্ট, দেব না দীপক অধিকারী? মানুষ দুটোর মধ্যে যেটা আছে। দেব, অনেক ধন্যবাদ। ইউ বিন ভেরি অনেস্ট, ভেরি ক্যান্ডিড, ভেরি ফোর্থকামিং। আমরা সত্যি খুব কৃতজ্ঞ। আরে না না দাদা, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যালাউইং মি, আমাকে ডাকার জন্য, নিমন্ত্রণ করার জন্য, এবং আই উইশ দিল্লি বাড়ি লড়াই যেন সুপার সাকসেসফুল হোক। থ্যাংক ইউ দেব। থ্যাংক ইউ।